ফার্টিটুয়ালসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই লাইভ ক্লাসে আজকে আমরা চলতরিৎ অধ্যায় শুরু করব। আর দিয়ে দিও চলতরিতের আজকে প্রথম ক্লাস। আমি জাস্ট 7:30টায় ক্লাস শুরু করব এরকম প্রিপারেশান 100% ছিল, কিন্তু আজানের কারণে একটু পরে শুরু করলাম। তোমরা ইতিমধ্যে হয়তোবা যারা নামাজ পড়ার প্রয়োজন ছিল নামাজ প্রয়োজন নিয়েছো। তো যাই হোক, আমরা এখন ক্লাস দেখি কে কে যুক্ত হয়েছি। আর খুব তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার করে দাও যাতে খুব তাড়াতাড়ি সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। এই হলো বিষয়। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটি শুরু করে দিব যাতে কোনো জটিলতা না থাকে। এই হলো বিষয়। দেখি আমরা কে কে যুক্ত হয়েছি, একটু খেয়াল রাখি। সবাই সবাই একটু মেনশন দিয়ে নাও যাতে আমরা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারি। থাকি ওই লাইটটা তো দেখি। হ্যাঁ, লাইট পরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আলো কম মনে হইতেছে না। অন্ধকার অন্ধকার মনে হইতেছে না। অন্ধকার অন্ধকার হয় না। তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখি কই পোলাপান, আর কই পোলাপানরা, আর কোথায়? সবাই আসছো? সবাই সবাইকে মেনশন দিছো? প্র্যাকটিস শিট, হ্যাঁ প্র্যাকটিস শিট আজকে দেখি পাঁচের সাথে কথা বলে আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্র্যাকটিস শিট। স্ক্রিন বেশি জুম হয়ে গেছে, দেখা যায় না, স্পষ্ট দেখা যায় না, বোর্ড স্পষ্ট দেখা যায় না, কথা স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, অসুবিধা নাই, আমরা এখন শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, একদম চলতরিতের শুরু ক্লাস। আর চলতরিতের শুরু ক্লাস থেকে আমরা যদি ভালো করে বুঝি তাহলে বাকি অংশগুলো আমরা সহজে বুঝতে পারবো, এতটুকু আমি মনে করি। তো স্থিরতরিতের সাথে চলতরিত মোটামুটি একটা সম্পর্কযুক্ত অংশ আছে। কেন, কোন জায়গা থেকে কিভাবে ইলেকট্রন প্রবাহিত হয়, কি হয়, সেই বিষয়গুলি আমাদের জানা দরকার। তো যাই হোক, আমরা প্রথম অংশে যেটা দেখব সেটা হলো বিদ্যুৎ প্রবাহ কেন হয় বা কী জন্য হয়। এই অংশটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা
এখানে একটু দেখি বিদ্যুৎ প্রবাহ কেন হয়, কী জন্য হয়, এই ব্যাখ্যা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি একটু দেখি। দেখো, প্র্যাকটিক্যালি একটু দেখি যে কি কারণে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই অংশগুলো যদি আমরা একটু দেখি। আমরা এরকম পাশাপাশি দুটা গোলক নিলাম, পাশাপাশি দুটা গোলক, এই পাশাপাশি দুটা গোলকে ভালো করে খেয়াল করে রাখেন, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। এই একটা বিষয় ভালো করে বুঝলেই আমরা সব কিছুই মোটামুটি বুঝবো যে চলতরিৎ বিষয়টা কি আর কেন অবস্থা এরকম হয়। আমরা এখানে হিসাব করতেছি এ গোলক আর এটা হচ্ছে বি গোলক, এ এবং বি পাশাপাশি দুটা গোলক। আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি। এখানে মনে করো নিরপেক্ষ অবস্থানে একটা আধান আছে, এটা একটা নিরপেক্ষ অবস্থান, তার মানে একটা ধাতব পদার্থে প্লাস মাইনাস দুটোই আছে। আবার এখানেও এরকম প্লাস মাইনাস দুটো আছে, ঠিক আছে? উভয় দিকে প্লাস মাইনাসের সংখ্যা হলো সমান। এখানেও প্লাস মাইনাস আছে মানে নিরপেক্ষ অবস্থা, এখানেও প্লাস মাইনাস আছে নিরপেক্ষ অবস্থা। এখন যেটা দেখতেছি সেটা হলো এখানে অতিরিক্ত কিছু ইলেকট্রনের সংখ্যা যদি আমরা হিসাব করি, অতিরিক্ত কিছু ইলেকট্রন, তাহলে অতিরিক্ত ইলেকট্রন মনে করো এখানে একটা ইলেকট্রন আছে যেটা ঋণাত্মক আধান বহন করবে, এখানে অতিরিক্ত ইলেকট্রন আছে, তারপরে এখানেও প্লাস মাইনাস অবস্থায় আছে, এখানেও প্লাস মাইনাস অবস্থানে আছে। তার মানে আমরা যদি এখান থেকে দেখি যে এখানে প্লাস মাইনাস নিরপেক্ষ অবস্থানে আছে কোথায়, নিরপেক্ষ অবস্থানে যদি থাকে বা যদি আমরা লক্ষ্য করি তাহলে এ অবস্থান আর বি অবস্থানে যদি দেখি এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস নিরপেক্ষ অবস্থানে তৈরি হয়েছে। তারপরেও কিছু ধনাত্মক আধান অতিরিক্ত হিসেবে থেকে যাবে। আবার এখানেও দেখা যাবে যে কিছু ঋণাত্মক আধান থেকে যাবে বা ঋণাত্মক আধান থাকবে। তো আমরা যদি এখান থেকে দেখি, আমরা এটা একটু বড় করে নিই, দাঁড়াও। আমরা একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে আমার হিসাব করতে। তো আমরা এখান থেকে যেটা হিসাব করব সেটা হলো যেটা বলতেছিলাম, ভালো করে খেয়াল করবা। এখানে প্লাস মাইনাস, আবার প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস চারটা আছে। আমি ধরে নিলাম এখানেও প্লাস মাইনাস একত্রে, এই প্লাস মাইনাস একসাথে দিচ্ছি, কথার অর্থটা হলো এখানে নিরপেক্ষ অবস্থানে আছে, তার মানে ইলেকট্রন আর প্রোটন একসাথে অবস্থান করতেছে। এখানে ইলেকট্রন প্রোটন একসাথে অবস্থান করে, এখানে একসাথে ইলেকট্রন প্রোটন অবস্থান করে। এরপরেও দেখা যায় এখানে প্লাসের সংখ্যা মানে ধনাত্মক আধানের সংখ্যা বেশি আছে, এখানে ধনাত্মক আধানের সংখ্যা বেশি আছে। প্লাস মানে এখানে নিরপেক্ষ যতগুলি, এখানেও নিরপেক্ষ ততগুলি। তারপরেও এখানে দেখা যাবে যে কিছু অংশ আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো যে ধনাত্মক আধানের সংখ্যা বেশি আছে, আর এখানে প্লাস মাইনাস নিরপেক্ষ অবস্থানে ছিল, প্লাস মাইনাস নিরপেক্ষ অবস্থানে ছিল। এখন বিষয়টা যদি আমরা এইভাবে লক্ষ্য করি যে এটা হলো এ গোলক, এটা হলো বি গোলক, তাহলে আমরা জানি যেখানে আধানের পরিমাণ বেশি সেখানে বিভবের পরিমাণ বেশি। তাহলে এ গোলকের যদি বিভব ভি এ বলি তাহলে এই বিভবের পরিমাণ বেশি, আর এখানে হলো বিভব ভি বি। তাহলে এখানে দেখো ধনাত্মক আধান বেশি, আর এখান থেকে যদি আমরা দেখি তাহলে নিরপেক্ষ অবস্থানে মনে করো এখানে আধান নাই বা থাকলেও কম অবস্থা আছে। এই অনুসারে যদি আমরা এখান থেকে হিসাব করতে চাই তাহলে এখান থেকে কি অবস্থা তৈরি হবে, এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখানে ভি এ ইজ গ্রেটার দ্যান ভিবি, ভি এ ইজ গ্রেটার দ্যান ভিবি। এখন যেহেতু এ অংশে ধনাত্মক আধানের বেশি, এটার আধানের পরিমাণ কম, এখানে কি হবে দেখো,
এখান থেকে মনে করো একটা ইলেকট্রন, এই যে দেখো এখান থেকে এই ইলেকট্রনটাকে মনে করো আমি এখান থেকে অপসারণ করতেছি মানে কি এই বিভব যেহেতু বেশি সেই ইলেকট্রনটা সে এখন এখান থেকে টেনে নেওয়ার চেষ্টা করবে, এই ইলেকট্রনটা এখানে টেনে নেওয়ার চেষ্টা করবে। তো এই ইলেকট্রনটা যদি এখানে টেনে নেওয়ার চেষ্টা করে ওই ইলেকট্রনটা এখানে এসে এই অংশের সাথে যুক্ত হয়ে এখানে একটা নিরপেক্ষ অবস্থান তৈরি করবে। তাহলে কি হলো দেখো এখানে আগে ধনাত্মক আধানের সংখ্যা কয়টা ছিল 1 2 3 4 5 6 7টা। তো যখনই এখানে ধনাত্মক আধানের সংখ্যা যদি আমরা দেখি তাহলে এখানে ধনাত্মক আধানের সংখ্যা একটা কমে গেল, এখানে কিন্তু ধনাত্মক আধানের সংখ্যা একটা বাড়লো। আবার যদি পরের ইলেকট্রনটা এখানে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটাও যদি আবার এখান থেকে চলে আসে, আবার এখান থেকে ইলেকট্রনটা যদি এখান থেকে চলে আসে, এই ইলেকট্রনটা যদি আসে তাহলে এই দ্বিতীয় ইলেকট্রনটা এসে এখানে আবার মনে করো এখানে একটা নিরপেক্ষ অবস্থান সৃষ্টি করতেছে। তাহলে এখানে কি হলো ধনাত্মক আধানের পরিমাণ বাড়তেছে। তার মানে এই অর্থ যেটা বোঝায় সেটা হলো কম বিভব থেকে ইলেকট্রনগুলি উচ্চ বিভবের দিকে আসতে থাকবে, আর উচ্চ বিভবের দিকে যত আসতে থাকবে তত কম বিভবের অংশের ইলেকট্রনের চলে আসার কারণে এই বিভবের পরিমাণটা আস্তে 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 বাড়তে থাকবে, আর এই বিভবের পরিমাণ আস্তে 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 কি হবে কমতে থাকবে। তাহলে দেখো এখানে ধনাত্মক আধানের পরিমাণ আস্তে আস্তে কিন্তু কমতেছে। এবার দেখো এইখান থেকে এই ইলেকট্রনটা এই যে এইখানকার যে ইলেকট্রনটা ছিল মনে করো এই ইলেকট্রনটা এখান থেকে চলে আসলো, এখান থেকে ইলেকট্রন চলে আসলে শুধুমাত্র প্লাস হলো, এই ইলেকট্রনটা এসে মনে করো এইখানের অবস্থাকে নিষ্ক্রিয় করে দিল। এবার কি হলো দেখো এখানে ধনাত্মক আধানের সংখ্যা কয়টা 1 2 3 4 5, এখানে ধনাত্মক আধানের সংখ্যা 1 2 3, তাহলে দেখো এখানে আছে 5টা এখানে আছে 3টা, তাহলে এখনও ধনাত্মক আধানের পরিমাণ এখানে বেশি আছে, এখানে ঋণাত্মক আধানের পরিমাণ মানে বিভব এখন পর্যন্ত কম আছে। এখন সর্বশেষ যদি আমি বলি এখান থেকে আরও একটা ইলেকট্রন, এখান থেকে আরও একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটাকেও আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এসে এখানে এসে আবার এখানে সংযুক্ত হয়ে গেল। এবার কি হবে দেখো এখানে যদি নিরপেক্ষ অবস্থাগুলো বাদ দেই তার নিরপেক্ষ অবস্থা কয়টা ছিল 1, এখানে 2, এখানে 3, এখানে 4, আবার এখানে নিরপেক্ষ অবস্থান হলো 1 2। এখানে যদি আমরা শুধু ধনাত্মক ধনাত্মক হিসাব করি তাহলে এখানে 1 2 3 4, এখানে হয়েছে কত 1 2 3 4। বর্তমানে কি হলো উভয় অংশের বিভবের পরিমাণ সমান হয়ে গেল, এখান থেকে আর ইচ্ছা করে ইলেকট্রন এখানে টেনে আনার কোনো সুযোগ নাই, কারণ এখানের বিভব আর এখানে বিভবের পরিমাণ সমান হয়ে গেছে। যেহেতু এই অংশের বিভব আর এই অংশের বিভবের পরিমাণ সমান হয়ে গেছে সেহেতু এখান থেকে আর ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটবে না। ইলেকট্রনের আদান প্রদান যদি না ঘটে তাহলে এর মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে কি হলো আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে যে দুইটি ভিন্ন বিভবের বস্তুকে যখনই একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হবে তখন ইলেকট্রনগুলি নিম্ন আধান থেকে উচ্চ আধানের দিকে আসবে। তো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এসে কি করবে উচ্চ বিভবের যে ধনাত্মক আধানগুলো থাকবে সেই আধানগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা করবে। তো ধনাত্মক আধানগুলোকে যখন নিষ্ক্রিয় করে দিবে তখন উচ্চ বিভবের পরিমাণ আস্তে 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 কমতে থাকবে, আর নিম্ন বিভবের পরিমাণ তখন কী হবে আস্তে 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 বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে যখন উভয় অংশের বিভবের পরিমাণ সমান হয়ে যাবে, অর্থাৎ VA = VB হয়ে যাবে। তো যখন VA = VB হয়ে যাবে তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ আর চলার কোনো সুযোগ থাকবে না। তো এই যে ইলেকট্রন চলাচল করতেছে একটা অবস্থান থেকে আরেক অবস্থানে ইলেকট্রন যে চলাচল করতেছে এই অবস্থাটাই হলো চলতড়িৎ। তাহলে আমরা যদি এখন সংজ্ঞাটা খেয়াল করি মনোযোগ সহকারে সংজ্ঞাটা খেয়াল করি সেটা হলো চলতড়িৎটা আসলে কি, চলতড়িৎ আসলে কি সেটা যদি আমরা এখন ব্যাখ্যা করি ভালো করে খেয়াল করবা। দুটি ভিন্ন বিভবের বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, তার মানে এ একটা পরিবাহী বি একটা পরিবাহী, এ এবং বি পরিবাহীকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করতেছে, এখান থেকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হচ্ছে, এরকম একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো, তখন কি হবে তখন যেটা বলা হয়েছে তখন নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হয়। যে দেখাইছিলাম যেটা উচ্চ বিভব এটা ছিল নিম্ন বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, যে ইলেকট্রন প্রবাহিত হয়।
যতক্ষণ পর্যন্ত বস্তুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য শূন্য না হয়েছে। তাহলে বিভব পার্থক্য শূন্য কখন হবে? বিভব পার্থক্য শূন্য যখন হবে, তাহলে দুইটার পরিমাণ যখন সমান হয়ে যাবে, তখন একটার থেকে আরেকটা বাদ দিলে বিভব পার্থক্যের পরিমাণ তখন সমান হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত বস্তুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ বজায় থাকে। তার মানে এই ইলেকট্রনের প্রবাহটা কন্টিনিউ চলতেই থাকবে। তাহলে আমরা দেখালাম একটা একটা করে ইলেকট্রন আমি এখানে নিয়ে আসছি। এখানে মোট ধনাত্মক আধান ছিল 8টা, এখানে কোনো ধনাত্মক আধানই ছিল না, সবগুলো নিরপেক্ষ অবস্থানে ছিল। যেহেতু এখানে ধনাত্মক আধানের পরিমাণ বেশি, এইখানে নিরপেক্ষ অবস্থান থেকে ইলেকট্রনকে এই বিভবের দিকে আকর্ষণ করে টেনে আনবে। যখন টেনে আনবে এই ইলেকট্রন পর্যায়ক্রমে এসে এখান থেকে একটা একটা করে নিরপেক্ষ অবস্থানের সৃষ্টি করার তৈরি করতেছে। যখনই নিরপেক্ষ অবস্থান তৈরি করবে তাহলে কি হবে দেখো, যতক্ষণ না পর্যন্ত এই প্রবাহ বজায় থাকে, কোনো প্রক্রিয়ায় কোনো মাধ্যমের মধ্য দিয়ে যদি বস্তুদের বিভব পার্থক্য বজায় রাখা যায়, এই প্রক্রিয়াটা যেমন আমি এখানে সিস্টেম করে সবসময়ের জন্য বিভব পার্থক্য বজায় রাখবই, তো সবসময়ের জন্য যদি বিভব পার্থক্য বজায় রাখি তাহলে এই ইলেকট্রন প্রবাহ নিরপেক্ষভাবে চলতে থাকবে, মানে পর্যায়ক্রমে ইলেকট্রন চলতেই থাকবে। আর এই ইলেকট্রন চলতে থাকলেই তখন সেটাকে বলা হবে তড়িৎ প্রবাহ বা চলতড়িৎ। তার মানে ইলেকট্রনের এই নিরবিচ্ছিন্ন প্রবাহকেই বলা হবে চলতড়িৎ। তাহলে মানে আমি যদি স্বাভাবিক একটা অবস্থানের কথা চিন্তা করি, একদম স্বাভাবিক হিসাব, এর সাথে আমি মিলাবো। দেখো, এটা ব্যাখ্যা আবার দিচ্ছি, আমি আগে একটু উদাহরণ একটা দিয়ে নেই। তোমাদের বাসার সবারই বাসার নিচে একটা পানির ট্যাঙ্কি থাকে, আর বাসার উপরে একটা পানির ট্যাঙ্কি থাকে। এখন কি হয়, উপরের ট্যাঙ্কি যেটা থাকে সেই ট্যাঙ্কি থেকে একটা নিচে নল সংযুক্ত করে টোটাল ফ্ল্যাটে কি হয়, পানি সাপ্লাই হয়। আর নিচের যে ট্যাঙ্কি থাকে সেই ট্যাঙ্কি থেকে কি হয়, মোটর দ্বারা আমরা পানি আলাদা করে ওই উপরের ছাদের যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে আমরা পানি উঠাই। এখন কি হলো, যে উপরের ছাদের ট্যাঙ্কিতে যদি পানি থাকে তাহলে অটোমেটিকলি নিচের যে ছাদগুলোতে আছে সংযোগ দেওয়া আছে সেই ছাদে অটোমেটিকলি পানি চলে আসবে, আমার নতুন করে আর সংযোগ কোনো দেওয়ার দরকার নাই। এখন যদি আমি নিচের ট্যাঙ্কি থেকে মোটরের সাহায্যে পানি উপরের ট্যাঙ্কিতে কন্টিনিউয়াসলি উঠাতেই থাকি, সবসময়ের জন্য উঠাতেই থাকবো, তাহলে উপরের ট্যাঙ্কি থেকে পানি সবসময়ের জন্য নিচের ফ্ল্যাটগুলোতে যেতেই থাকবে। এটা হলো কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু যদি উপরের ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে যায়, নিচের ট্যাঙ্কি থেকে পানি যদি উপরে না ওঠে, তাহলে কিন্তু এই নিচের যে প্রবাহটা সেই প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে যেটা বোঝাচ্ছি, পানির ট্যাঙ্কি যেটা সেটা ছিল নিম্ন বিভব, আর পানির ট্যাঙ্কির উপরে যেটা ছিল সেটা হলো উচ্চ বিভব। তাহলে ইলেকট্রন মানে পানি বোঝাচ্ছি, তাহলে পানি নিচের ট্যাঙ্কি থেকে আস্তে আস্তে কোথায় উঠাবে, উপরের দিকে উঠাবে। কার মাধ্যমে? একটা মোটরের মাধ্যমে উপরে উঠালো। উপরে উঠানোর পরে ওইখান থেকে আর আলাদা করে ছেড়ে দেওয়ার দরকার হবে না, কারণ উপরের অংশের উচ্চতার পার্থক্যের কারণে আস্তে 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 পানিগুলো নিচের দিকে নামতে থাকবে। তাহলে এই যে নিচের পানি ট্যাঙ্কির থেকে মোটরের সাহায্যে উপরে উঠানো হলো, এই অংশটা হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তাহলে উচ্চ বিভব থেকে বিদ্যুৎ প্রবাহ অটোমেটিকলি নিচের দিকে চলে আসবে। তাহলে বিষয়টা কিন্তু এটাই। তাহলে আমাদের এই অংশটা ছিল হচ্ছে নিম্ন বিভব, এই অংশটা ছিল হচ্ছে নিম্ন বিভব, আর এ অবস্থানটা ছিল কি, অবস্থান ছিল উচ্চ বিভব। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তো এই দুটাকে যখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হচ্ছে তখন নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে উচ্চ বিভবের দিকে আসতে থাকে। তো নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো যদি পর্যায়ক্রমে উচ্চ বিভবের দিকে আসতে থাকে, তখন উচ্চ বিভব থেকে বিদ্যুৎ নিম্ন বিভবের দিকে প্রবাহিত হতে থাকবে। তার মানে আই তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হতেই থাকবে। তার মানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে ইলেকট্রনের প্রবাহ আর বিদ্যুতের প্রবাহ ঠিক তার বিপরীত। এই হলো বিষয়। আমি লক্ষ্য করতেছি তোমরা একটু মনে হয় অন্য কমেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। আমি যেটা বলতেছি সেই কমেন্টটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে কোনো ঝামেলা হবে না বলেই আমার মনে হয়। দেখি কার কি অবস্থা। আচ্ছা দেখো, আমরা টোটাল বিষয়টা ইলেকট্রনের প্রবাহ
আর বিদ্যুতের প্রবাহ বিষয়টা বুঝছি কিনা, ইলেকট্রনের প্রবাহ আর বিদ্যুতের প্রবাহটা বুঝছি কিনা। এত সুন্দর করে বোঝার পরও যদি বলি বুঝি নাই, তার মানে তুমি শুনছো কিনা এটা নিয়েও সন্দেহ আছে। ফাতেমা আক্তার, এত সুন্দর করে বলার পরেও, এত উদাহরণ দিয়ে বলার পরেও যদি তোমরা আবার বলো একই কথা, তাহলে ক্লাস কিভাবে আগাবো বলো? আমার কথাগুলা আশপাশে যদি কেউ থাকে তারাও বুঝতে পারবে তোমরা মনোযোগ হয়তো দাও নাই। আমি এটাকে দেখলাম তোমরা বিভিন্ন কথাবার্তা, গল্প, প্রসঙ্গ এটা নিয়ে ব্যস্ত ছিলা। যাক, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সবসময়ের জন্য সেটা এক কথায় যেটা বোঝাই, সেটা হচ্ছে যে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসবে যতক্ষণ পর্যন্ত দুই প্রান্তের বিভব সমান না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে চলবেই। আর এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের যে প্রবাহ, সেটাই হচ্ছে বিদ্যুতের প্রবাহ। আমাদের কথাটা কিন্তু এটাই আছে। দুটি ভিন্ন বিভবের বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করা হয়, তখন নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। যতক্ষণ পর্যন্ত বস্তুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য শূন্য না হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রবাহটা চলতেই থাকে। কোনো প্রক্রিয়ায়, ওই যে বললাম মোটর দ্বারা, যে কোনো প্রক্রিয়ায় যদি আমরা এই ইলেকট্রনের অবস্থাটাকে বজায় রাখা যায়, তাহলে আমরা এই প্রবাহটা কন্টিনিউ চলতেই থাকবে বা চালাইতেই থাকতে পারবো। এটাকেই বলা হবে চলতড়িৎ। এই হলো আমাদের চলতড়িতের কাহিনী শুরু হলো। এই চলতড়িতের এখন আমরা বিদ্যুৎ প্রবাহ কিভাবে পরিমাপ করব সেই অংশটা যদি দেখি, বিদ্যুৎ প্রবাহ কিভাবে পরিমাপ করা হবে সেই অংশটা যদি আমরা এখন দেখি। এবার বিদ্যুৎ প্রবাহ কি সেটা আমি বলছি, এখন এই বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করব কিভাবে সেটা এখন দেখতেছি। বিদ্যুৎ প্রবাহ মাপা যাবে কিভাবে, বিদ্যুৎ প্রবাহ মাপা যাবে কিভাবে সেই অংশটা আমরা দেখছি। ঠিক আছে, দেখো, মনে করো mn একটা পরিবাহী, ভালো করে খেয়াল করবা কিন্তু, mn একটা পরিবাহী। mn পরিবাহীর এখানে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যে এই যে অংশটা হিসাব করতেছি, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো a। এখন এই যে mn, এই অংশের বিভব, অর্থাৎ m অংশের বিভব n অংশের বিভব অপেক্ষা বেশি, তাহলে m অংশের বিভব n অংশের বিভব অপেক্ষা বেশি হলে বিদ্যুৎ প্রবাহ অবশ্যই m থেকে n এর দিকে যাবে। আমি বলছি যে যেখানে বিভব বেশি সেখান থেকে কম বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে হলো কোথায় থেকে, m থেকে n এর দিকে। আর এই m থেকে n এর দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেই পরিমাণ চার্জ হলো কিউ। তাহলে আমরা যদি এখান থেকে দেখি টি সময়ের জন্য কিউ মানে চার্জ প্রবাহিত হবে, তাহলে কোন দিকে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তার মানে ইলেকট্রন প্রবাহিত হবে কোন দিক থেকে, ইলেকট্রন প্রবাহিত হবে এন থেকে এম এর দিকে, আর বিদ্যুৎ প্রবাহিত হবে কোন দিক থেকে, এম থেকে এন এর দিকে। তার মানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তো এই ক্ষেত্রে একটা কথা আছে, কথাটা হলো যদি আমরা প্রথম থেকে বিজ্ঞানীদের ভাষায় হলো এরকম যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ ঠিক সেই দিকে প্রবাহিত, এটা বললেও কোনো ক্ষতি ছিল না। কিন্তু যেহেতু বিজ্ঞানীরা প্রথম থেকে বলে আসছে যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হইতেছে, আমরা যার কারণে ওই কথাটাই বলে দিচ্ছি। তা আসলে মূলত কথাটা হলো ইলেকট্রনের প্রবাহ হলে বিদ্যুৎ প্রবাহিত হবে, এটাই হলো মূল কথা। এখন আমরা যদি দেখি এই আধান প্রবাহিত হওয়ার জন্য যে পরিমাণ সময় লাগছে সেই সময়টা হলো টি। এখন যদি আমরা বলি টি সময়ে, তাহলে আমরা বলতেছি এখন টি সময়ে প্রবাহিত আধান কিউ। ভালো করে খেয়াল করবা, টি সময়ে প্রবাহিত আধান, টি সময়ে প্রবাহিত আধান হলো কিউ। তাহলে একক সময়ে প্রবাহিত আধান কত হবে, একক সময়ে প্রবাহিত আধান হবে কিউ ভাগ টি। তাহলে কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে
যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকেই বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। কি বলা হয়েছে? এই যে দেখো, যে কোনো একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, এই যে কোনো একটি পরিবাহীর, এই যে সংখ্যাটা দেখো, কোনো একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। আর এই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? আই দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা দেখো যে টি সময়ে প্রবাহিত আধান যদি কিউ হয়, তাহলে একক সময়ে প্রবাহিত আধান কত হবে? এই একক সময়ে প্রবাহিত আধান হলো কিউ ভাগ টি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে আমরা যদি এখানে এখন বলি তড়িৎ প্রবাহ মাত্রা, কি বলবো? আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো আই, আর আই ইকুয়াল টু হবে কিউ ভাগ টি। তাহলে চলতড়িতের প্রথম যে সূত্রটা, চলতড়িতের প্রথম যে সূত্র পাইলাম সেটা হলো এটা, আই ইকুয়াল টু কিউ ভাগ টি। এটাকে যদি আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করে যেটা পাবো সেটা হলো কিউ সমান সমান হলো আই টি। তাহলে আমরা এখানে দুইটা সূত্র পাইলাম, দেখো যে আই ইকুয়াল টু কিউ ভাগ টি অথবা কিউ ইকুয়াল টু আই টি। আমরা এই সূত্রটা বুঝছি কিনা? আই ইকুয়াল টু কিউ ভাগ টি, টি হলো ছোট অক্ষরে, আই ইকুয়াল টু কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু আই টি। আমরা সূত্রটা বুঝছি কিনা? চলতড়িতের প্রথম সূত্রই হলো আই ইকুয়াল টু কিউ বাই টি। সবাই ক্লিয়ার হয়েছে কিনা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আই ইকুয়াল টু কিউ বাই টি সবাই বুঝছি কিনা? সিটতে প্র্যাকটিস শিট দিয়ে দেওয়া হবে। আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু হলো আই টি। আচ্ছা, এই যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক যদি অ্যাম্পিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে যেটা বলবো সেটা হলো যে তড়িৎ প্রবাহ আমরা পরিমাপ করলাম কিভাবে? তড়িৎ প্রবাহ পরিমাপ করলাম হলো আই সমান হলো কিউ ডিভাইডেড বাই টি। তড়িৎ প্রবাহ মাপলাম হলো এইভাবে, সেটা হলো আই সমান হলো কিউ ভাগ টি, তাই না? তাহলে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হলো আই দ্বারা, কি কি সাপেক্ষে? চার্জ এবং সময়ের সাপেক্ষে। চার্জ মানে কি? আধান। আধানের একক কি? কুলম্ব। তাহলে আমরা যদি প্রবাহ মাত্রার একক হিসাব করতে চাই, একক, তাহলে কিভাবে পাবো বলো? চার্জের একক হলো কুলম্ব মানে সি, সময়ের একক হলো সেকেন্ড, তার মানে কুলম্ব পার সেকেন্ড, আর কুলম্ব পার সেকেন্ড হলো অ্যাম্পিয়ার। তার মানে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হবে অ্যাম্পিয়ার এককে, মানে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো, কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো সেই অংশটা আমরা এখানে পরিমাপ করব। এখন যদি মনে করো কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে স্যার 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হলো, তাহলে 1 সেকেন্ডে যদি 1 কুলম আধান প্রবাহিত হয়, তাহলে 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হবে, তাহলে আমরা এখান থেকে বলবো হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 সেকেন্ডে যদি 1 কুলম আধান প্রবাহিত হয়, তাহলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই পরিমাণ তড়িতের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। আমরা এখান থেকে যদি কোশ্চেন বলি স্যার 1 অ্যাম্পিয়ার কাকে বলে, তাহলে 1 অ্যাম্পিয়ার আমরা সেটাই বলবো যে 1 সেকেন্ডে যতটুকু আধান প্রবাহিত হবে। এখন 1 সেকেন্ডে যদি স্যার বেশি আধান প্রবাহিত হয়, এর জন্য এখানে একটা কোশ্চেন দেখো বলা হয়েছে যে কোনো বর্তনীর বা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, এই কথার দ্বারা আমরা কি বুঝবো? কোনো একটা পরিবাহীর মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। এই 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দ্বারা আমরা কি বুঝি সেটা যদি দেখি, তাহলে এখন আমরা এখান থেকে যেটা বলবো সেটা হলো কি, এখানে যদি আমরা দেখি তাহলে আই সমান কি হবে? আই সমান সূত্র ছিল কিউ ভাগ টি। এখন টি এর পরিবর্তে লিখবো 1 সেকেন্ড, কিউ এর পরিবর্তে হবে 10 কুলম। তাহলে এখানে দেখো উপরে 10 কুলম, নিচে 1 সেকেন্ড, তাহলে অবশ্যই স্যার আমরা পাবো এখান থেকে 10 অ্যাম্পিয়ার। তার মানে 1 সেকেন্ডে যত কুলম আধান প্রবাহিত হবে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ঠিক তত অ্যাম্পিয়ার। তাহলে 1 সেকেন্ডে 10 কুলম আধান প্রবাহিত হচ্ছে, তাহলে বিদ্যুৎ প্রবাহের মান হলো 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে বলতেছি দেখি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার অর্থ কি? তো 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের অর্থই হচ্ছে ওই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই যে দেখো 1 সেকেন্ডে
10 কুলম আধান প্রবাহিত হয়। 1 সেকেন্ডে 10 কুলম আধান প্রবাহিত হয়। এখন যদি 1 সেকেন্ডে 100 কুলম আধান প্রবাহিত হয় তাহলে 100 অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন হলো স্যার অন্য কোনো সময় নিতে পারবো কিনা? অবশ্যই পারবো। মনে করো এখান থেকে বলা হলো 10 সেকেন্ড, এখানে হলো 100 কুলম। তো 10 সেকেন্ডে যদি 100 কুলম আধান প্রবাহিত হয়, ভালো করে খেয়াল করবা কিন্তু 10 সেকেন্ডে 100 কুলম অটোমেটিক আমরা যদি ভাগ করি তো 10কে 10 দ্বারা ভাগ করলে 1 হবে, 100কে 10 দ্বারা ভাগ করলে 10 হবেই। তো তার মানে নিচের মানটা অটোমেটিকলি সবসময়ের জন্য কিন্তু স্যার 1 চলে আসতেছে। তার মানে আমাদের হিসাবের সুবিধার্থে সবসময়ের জন্য আমরা নিচে 1 সেকেন্ড রাখবো আর উপরে হলো 10 কুলম, তার মানে হলো 10 অ্যাম্পিয়ার। তাহলে 1 সেকেন্ডে যত কুলম আধান প্রবাহিত হবে, আমি 10 সেকেন্ডে দেখাইছি, অসুবিধা নেই। তো 10 সেকেন্ডে ডাইভার্ট করে আমরা 1 সেকেন্ডে নিয়ে আসছি না? তার মানে 10 সেকেন্ডে 100 কুলম আধান প্রবাহিত হওয়া যে অর্থ নির্দেশ করে, 1 সেকেন্ডে 10 কুলম আধান প্রবাহিত হওয়া সেম কথাই নির্দেশ করে। তাহলে আমাদের সবসময়ের জন্য হিসাবই থাকবে যে 1 সেকেন্ডে স্যার কতটুকু আধান প্রবাহিত হচ্ছে সেটা। আচ্ছা, তাহলে আমরা বিদ্যুৎ প্রবাহ যে একক দ্বারা পরিমাপ করতেছিলাম সেই পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এবার স্যার আমরা একটু কাজ করি যে আর কোনো এককে বিদ্যুৎ প্রবাহ আমরা পরিমাপ করতে পারি কি না। আমরা এখানে দুটা উদাহরণ দেখাচ্ছি, যেমন মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কখন হবে? মিলি অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার থেকে ছোট একটা একক হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তো মিলির সাথে অ্যাম্পিয়ারের সম্পর্ক আমরা জানি, সেটা হলো যে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যেতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তো যদি কখনো আমরা দেখি যে স্যার এখানে 1 মিলি অ্যাম্পিয়ার আছে, মিলি মানে এম ছোট অক্ষরে থাকতে হবে কিন্তু, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার কথার অর্থটা হলো 1কে আমরা 1000 দ্বারা ভাগ করব, তখন সেটা স্যার অ্যাম্পিয়ারে আসবে। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যাওয়ার অর্থটা হলো 1000 দ্বারা ভাগ। এখন 1000 দ্বারা ভাগ মানে আমরা যদি দেখি একের পর 3টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 3, তার সাথে এখানে অ্যাম্পিয়ার, এই 10 টু দি পাওয়ার 3 যদি উপরে চলে যায় তাহলে আমরা এখানে বলবো 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তার মানে 1 মিলি অ্যাম্পিয়ার কথার অর্থটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। কেউ যদি 1000 দ্বারা ভাগ করে লেখে তাহলেও সমস্যা নাই। আবার যদি কেউ মনে করো স্যার আমি সরাসরি 1 মিলি অ্যাম্পিয়ারকে আমরা গুণ আকারে নিয়ে আসবো, যে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, অসুবিধা নেই। এর থেকে আরও যদি ছোট একক চলে যায় তখন সেটা হবে মাইক্রো অ্যাম্পিয়ার। আরও ছোট একক যখন যাব তখন সেটাকে আমরা বলবো মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার কথার অর্থ কি? 1 মাইক্রো অ্যাম্পিয়ার যদি আসি তাহলে এখানে যেটা হবে 1কে 2টা 1000 দ্বারা ভাগ করতে হবে। 2টা 1000 দ্বারা ভাগ, তার মানে 2টা 1000 দ্বারা ভাগ মানে কি এখানে একটা 1000 আরও একটা 1000 দ্বারা ভাগ করে তাহলে আমাদের এখান থেকে আসবে অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যেতে হলে 1000 দ্বারা ভাগ, আর মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যেতে গেলে 2টা 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান যদি বলি 1 অ্যাম্পিয়ার, এখানে বলো একের পরে মোট কয়টা শূন্য? একের পরে দেখো 1 2 3 4 5 6, মোট 6টা শূন্য আছে না? মোট 6টা শূন্য। তো তার মানে 10 টু দি পাওয়ার 6, তাহলে নিচে যদি 10 টু দি পাওয়ার 6 আসে, এই 10 টু দি পাওয়ার 6 যদি স্যার উপরে চলে যায় তাহলে অবশ্যই 10 টু দি পাওয়ার -6 আসবে। তাহলে 1 মাইক্রো অ্যাম্পিয়ার কথার অর্থটা হলো 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। দেখো আমরা এককগুলো একটু চেঞ্জ করলাম, কোনো প্রবলেম আছে কিনা? এককগুলো একটু চেঞ্জ করছি, প্রবলেম আছে কিনা? তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার আমরা যদি এখান থেকে হিসাব করি, 1 মিলি অ্যাম্পিয়ার কথার অর্থ কি? 1 মিলি অ্যাম্পিয়ার কথার অর্থ হলো 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, আর 1 মাইক্রো অ্যাম্পিয়ার কথার অর্থটা হলো 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। দেখো এতটুকু আমরা ক্লিয়ার হয়েছে কিনা? দেখো আমরা টোটাল বিষয়টা বুঝছি কিনা, টোটাল বিষয়টা বুঝছি কিনা। আমরা
অ্যাম্পিয়ার এককে উঠাচ্ছিলাম, অ্যাম্পিয়ার কাকে বলে সেটা উঠাইছি, তারপরে বলছি 10 অ্যাম্পিয়ার কাকে বলে সেটা বলছি, অ্যাম্পিয়ারকে আমরা ভাগ করতেছি, মানে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যেতে গেলে কি করতে হবে, মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যেতে গেলে কি করতে হবে, এই অংশগুলো আমরা এখান থেকে ব্যাখ্যা দিলাম। আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাই সবাই। 99.99 কেন, আরে একটু কই গেল? দেখো টোটাল বুঝছি কিনা, টোটাল বিষয়টা বুঝছি কিনা, একদম টোটাল যতটুকু 100% বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর দরকার ঠিক সেই অনুসারে বোঝানো হচ্ছে। আমরা টোটাল বিষয়টা বুঝছি কিনা? আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এবার এটা বুঝে থাকো একটু ক্যালকুলেটর খাতা কলম নিয়ে নাও, আমরা একটু ম্যাথ করব কয়টা দেখি, একদম অবজেক্টিভের ম্যাথ। খাতা কলম নিয়ে নাও, অবজেক্টিভের ম্যাথ করব, অবজেক্টিভের ম্যাথ করব, একটু খাতা কলম নিয়ে নাও। বলা হয়েছে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, তো 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে মানে কি, এটা হলো আই, তড়িৎ প্রবাহিত হবে মানে এটা হলো আই এর মান হলো 10 অ্যাম্পিয়ার। কত সময় ধরে প্রবাহিত হবে, টি, এর মান হলো 10 মিনিট। বলতেছে প্রবাহিত হলে সঞ্চালিত চার্জের পরিমাণ কত, কিউ এর মান কত সেটা বের করতে হবে। দেখি কে আগে বের করতে পারে। সূত্র আমরা বলছি কিউ ইকুয়াল টু হলো আইটি, কিউ ইকুয়াল টু সূত্র হলো আইটি, তাহলে আই এর মান হলো 10 অ্যাম্পিয়ার ইন্টু সময় বলা হয়েছে 10 মিনিট, সময় বলা হয়েছে কত, 10 মিনিট, 10 গুণন 60 সেকেন্ড, তাহলে কত হইলো, এই 6 শূন্য কটা, 1 2 3, 1 2 3, চার্জের একক কি হবে, চার্জের একক কুলম্ব, 6000। আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু আইটি, দেখো ঠিক আছে কিনা, কয়টা শূন্য হবে, 6 এর পর কয়টা শূন্য, 3টা শূন্য, 6 এর পর 3টা শূন্য, 6 এর উপর 3টা শূন্য, 6 এর উপর 3টা শূন্য। দেখি এবার দেখি পরের কোশ্চেনটা কে আগে করতে পারে, পরের কোশ্চেনটা কে আগে করতে পারে, দেখি দেখি অবজেক্টিভের কোশ্চেন করতেছে, অবজেক্টিভ 250 কুলম আধান 5 অ্যাম্পিয়ার কত সময় ধরে, টি বের করতে হবে, টি, তাহলে আই ইকুয়াল টু যদি কিউ বাই টি হয় তাহলে টি ইকুয়াল টু অবশ্যই হবে কিউ ভাগ আই, আই ইকুয়াল টু যদি কিউ বাই টি হয় তাহলে টি ইকুয়াল টু হবে কিউ ভাগ আই, তাই না? কিউ এর মান কত, কিউ এর মান হলো 250 কুলম, আই এর মান হলো 5 অ্যাম্পিয়ার, তাহলে এবার টি এর মান কত হয় দেখি, অবজেক্টিভ করাইতেছি কিন্তু, 50 সেকেন্ড, 50 সেকেন্ড, 50 সেকেন্ড, সময় 50, যেহেতু সময় একক সেকেন্ড। দেখি কে তাড়াতাড়ি করতে পারতেছে, কে তাড়াতাড়ি করতে পারতেছে দেখি, 50 সেকেন্ড, 50 সেকেন্ড, 50 সেকেন্ড, ওকে ওকে, ডান 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 ডান, ধন্যবাদ। এবার দেখি এটা কে আগে করতে পারে, 2.16 10⁶ কুলম আধান, 2.16 10⁶ কুলম আধান, তাহলে এটা অবশ্যই কিউ এর মান, আই এর মান হলো 6 অ্যাম্পিয়ার, কত ঘন্টা চালু থাকে, তাহলে টি বের করতে হবে। আমাদের সূত্র ছিল আই ইকুয়াল টু কিউ ভাগ টি, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু অবশ্যই হবে কিউ ভাগ আই। এখন যদি কিউ এর মান আমরা বলি কত হবে, দেখো কিউ এর মান বলা হয়েছে 2.16 ইন্টু 10⁶ এত কুলম, আয়ের মান হলো 6 অ্যাম্পিয়ার, তাহলে টি ইকুয়াল টু কত হয়, তাড়াতাড়ি বলেন, টি ইকুয়াল টু কত হয়, তাহলে 2.16 ইন্টু 10⁶, তাকে ভাগ করব 6 দ্বারা, কত হয়েছে 3 6, কয়টা শূন্য, 1 2 3 4 এত সেকেন্ড। এখন আমরা যেটা কাজ করব,
সেকেন্ড থেকে আমাকে চাইছে ঘন্টা, তার মানে 3600 দ্বারা ভাগ করতে হবে। তার মানে টি ইকুয়াল টু যদি বলি 36 1 2 3 4, এটাকে আমরা কি করব 3600 দ্বারা ভাগ করব, তাহলে আওয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 100 ঘন্টা। 100 ঘন্টা। দেখো আমরা বুঝছি কিনা। 6000 ফাহিম হাসান, কি হলো 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ফাহিম হাসানের আইডি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড আমার মনে হয় একটু ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যান্সার দিয়েছে। এবার দেখি এবার কে অ্যান্সার দিতে পারে। প্রতিটি তারের মধ্য দিয়ে এই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এটা হলো আই। 1600 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহিত হবে, এটা হলো টি। তাহলে বলা হয়েছে যে কিউ ইকুয়াল টু কত হবে। আমরা সূত্র যেটা জানি সেটা হলো কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, কিউ ইকুয়াল টু আই টি। তাহলে এখন বলো আই এর মান কত। আই এর মান হলো 1 গুণন 10⁻⁻16 অ্যাম্পিয়ার। কত সময় ধরে চলছে 1600 সেকেন্ড ধরে চলছে। তাহলে গুণ করলে কত হবে আমাদের 10⁻16 ইন্টু 1600, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। চার্জের পরিমাণ হলো এত কুলম। 1.6 ইন্টু 10 কত আসছে 10⁻13 কুলম, এটা আসছে 1.6 10⁻19 কুলম। আমাদের কোশ্চেন কিন্তু এটা চাই নাই, কোশ্চেন করছে যে ইলেকট্রনের সংখ্যা কত। ইলেকট্রনের সংখ্যা এন বের করতে হবে। এখন দেখো একটি ইলেকট্রনের চার্জ কত। একটি ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻19। তাহলে এখন ধরে নিচ্ছি যে একটি ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻19 কুলম। এটা হলো একটি ইলেকট্রনের চার্জ। এখন মনে করো এখানে এন সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে একটি ইলেকট্রনের চার্জ হলো ই। ইলেকট্রনের সংখ্যা যদি এন হয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলবো এন ই সমান সমান হলো কিউ। তাহলে এখান থেকে যদি বলি এন সমান সমান কি হবে কিউ ডিভাইডেড বাই ই। তাহলে এখন বলো কিউ এর মান কত ছিল 1.6 ইন্টু 10⁻⁻13 কুলম। আর একটি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এখন ভাগ করো কত হয় দেখো। তাহলে 10⁻⁻13 কে ভাগ করতে হবে 10⁻⁻19 দ্বারা। কত হয় 10⁻6। 10⁻6টি ইলেকট্রন ওখানে ছিল। দেখো আমরা টোটাল বিষয় বুঝছি কিনা, টোটাল বিষয় বুঝতে পারছি কিনা, তাড়াতাড়ি বলো। 1 গুণন 10⁻6টি ইলেকট্রন আছে, 1 গুণন 10⁻6। তাহলে দেখো প্রথমে আমরা চার্জের পরিমাণ কত সেটা বের করে নিয়েছি। এবার সেই চার্জের পরিমাণ থেকে আমরা এখন কি বের করলাম ইলেকট্রনের সংখ্যা কত সেটা বের করছি। কারণ একটি ইলেকট্রনের চার্জ কত, একটি ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যতগুলি ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনের সংখ্যা কত, সেই ইলেকট্রনের সংখ্যা এনটি। তাহলে একটি ইলেকট্রনের চার্জ এত, এনটি ইলেকট্রনের চার্জ, তাহলে এন ই। তাহলে এন ই ইকুয়াল টু যদি কিউ হয় তাহলে এন ইকুয়াল টু কিউ ভাগ ই। এখান থেকে আমরা ইলেকট্রনের সংখ্যা কত সেটা বের করে ফেলছি। দেখো টোটাল বিষয় বুঝছি কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা যদি কারো ভাগ করতে প্রবলেম হয়ে থাকে নিচেরটা ব্র্যাকেটে লিখবা, উপরের মান লেখার পরে ভাগ দিয়ে নিচেরটাকে ব্র্যাকেটে লিখবা। উপরের মান লেখার পর ভাগ দিয়ে নিচের মানটা ব্র্যাকেটে লিখবা, তাহলেই হবে। এই ব্র্যাকেট না দেওয়ার কারণে অনেকের ভুল হয়ে যায়।
নিচের মানটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবা, তাহলে অ্যান্সার আর ভুল হবে না। নিচেরটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে 1.6 × 10⁻13 ভাগ নিচেরটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, এবার আমরা দেখি পরের অংশে চলে আসতেছি। পরের অংশে বলা হয়েছে তড়িৎ চালক শক্তি, এবং এখানে আসবে হলো ওহমের সূত্র। বিজ্ঞানী সাইমন ওম একটা সূত্র আবিষ্কার করছেন, যে সূত্রটা হলো যে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি একটু বজায় রাখা যায়, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন মানে বিদ্যুৎ প্রবাহিত হবে। আর এই বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে আমরা ইলেকট্রন প্রবাহের উপর বা বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে আমরা যখন হিসাব করব, তখন এখানে কিভাবে করা হবে সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি। মনে করো এরকম দুটি ভিন্ন বিভবের বস্তু, এই দুটি ভিন্ন বিভবের বস্তু আমরা এখান থেকে এই দুটি ভিন্ন বিভবের বস্তু আমরা একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করতেছি, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করব। আর এর মাঝে আমরা এখানে নিচ্ছি, এটা হলো এ, ডান পাশের অংশটা বি। আমার সাথে তাড়াতাড়ি আঁকো, আমার সাথে সাথে আঁকো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এ, এটা হলো বি, এ অংশের বিভব হলো ভি এ, আর বি অংশের যেটা বিভব সেটা হলো ভিবি। এ অংশের বিভব ভি এ, বি অংশের বিভব হলো ভিবি। আর এখান থেকে ভি এ ইজ গ্রেটার দ্যান ভিবি, তাহলে এ প্রান্তের বিভব যদি বি প্রান্তের বিভব অপেক্ষা বেশি হয়, তাহলে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। এই যে দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে, যতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেই তড়িতের মান হচ্ছে আই। ভালো করে খেয়াল করবা, এ থেকে বি এর দিকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই পরিমাণ তড়িৎ প্রবাহ হলো আই। এখন এর বিভব ভি এ, বি এর বিভব হলো ভিবি, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত? পার্থক্য হলো ভি এ মাইনাস ভিবি। এখন দেখো এটা হলো 10 ভোল্ট, এটা 5 ভোল্ট। এখন 10 ভোল্ট থেকে 5 ভোল্ট বাদ দিলেও 5 ভোল্ট থাকে তো, তাই না? তার মানে বিভব পার্থক্য হচ্ছে এক ধরনের বিভব, বিভব পার্থক্য হচ্ছে এক ধরনের বিভব। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্যকে আমরা ধরতেছি ভি। এখন ওহমের সূত্রটার দিকে একটু যদি তাকাই, তাহলে যেটা বলা হয়েছে ভালো করে খেয়াল করবা, কিন্তু ওহমের সূত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে, যে দেখো একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, এই যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, তার মানে কি বাম দিক থেকে ডান দিকে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলতেছে। বাম দিক থেকে ডান দিকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে সেই পরিমাণ তড়িৎ প্রবাহ হলো আই। তাহলে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, তারপরে কি বলা হয়েছে, সেই মানটা হচ্ছে ওই দুই পরিবাহীর বিভব প্রান্তের বা পার্থক্যের সমানুপাতিক, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি, ভি এ মাইনাস ভিবি, আর ভি এ মাইনাস ভিবি মানে হলো ভি। তাহলে মূলত সম্পর্কটা দাঁড়াচ্ছে যে বিভব পার্থক্য ভি এর সাথে আয়ের কীরকম সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি, যে এই অংশের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা হলো আই, যার মান দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই যে বলা হচ্ছে এই কথা, যে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই অংশের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িৎ প্রবাহ হলো আই, দুই প্রান্তের বিভব পার্থক্য যেটাকে বলা হবে ভি, তাহলে আই সমানুপাতিক ভি। তার মানে আমরা যেটা লক্ষ্য করব, আমরা একটু মনে হয় কথা বেশি বেশি বলতেছি, এই কথাগুলা বারবার আমি বলি যে এই কথাগুলা বলার দরকার নাই, তোমরা একটু পড়ায় মনোযোগ দাও। আমি যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবা। আমি যেভাবে কমেন্ট করতে বলতেছি, আমি যেভাবে বলতেছি সেই অনুসারে কমেন্ট করো, অতিরিক্ত কমেন্ট কোনো বলার দরকার নাই।
আমি বলছি এ অংশের বিভব ভি এ, বি অংশের বিভব ভিবি। এ অংশের বিভব ভি এ, বি অংশের বিভব যদি ভিবি হয়, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে পার্থক্য হলো ভি এ মাইনাস ভিবি। আমি ধরে নিয়েছি ভি এ ভিবি অপেক্ষা বড়, তাহলে এই দুটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হলো ভি এ মাইনাস ভিবি। আর বলছি বিভব পার্থক্য এক ধরনের বিভব, তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি। তার মানে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে আমরা যেটা দেখতেছি, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই পরিমাণ তড়িৎ প্রবাহ হলো আই, দুই প্রান্তের বিভব পার্থক্য হলো ভি। তার মানে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে বিভব পার্থক্য যত বেশি হবে প্রবাহের মান তত বেশি হবে, বিভব পার্থক্য যত কম হবে বিদ্যুৎ প্রবাহের মান তত কম হবে। তাহলে এই জন্যই বলা হয়েছে প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক হলো পরস্পর সমানুপাতিক। এখন যদি আমরা আই সমানুপাতিক চিহ্নটাকে উঠায় দেই, সমানুপাতিক চিহ্নটাকে উঠায় দেওয়ার সাথে সাথে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। এখানে সমানুপাতিক ধ্রুবককে আমরা জি হিসাবে চিহ্নিত করি, সমানুপাতিক ধ্রুবককে আমরা জি হিসাবে চিহ্নিত করি। এই জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। কি বলা হবে? সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকের আরেকটা নাম হচ্ছে, এটাকে মাধ্যমের পরিবাহিতা বলা হয়। কি বলা হয়? মাধ্যমের পরিবাহিতা। মাধ্যমের পরিবাহিতা বলে। তাহলে কি বলবো দেখো, কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছিল তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আই সমানুপাতিক ভি, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমান চিহ্ন বসবে, সমানুপাতিক ধ্রুবক হলো জি। এখন জি কে বলা হবে মাধ্যমের পরিবাহিতা। পরিবাহিতা কথার অর্থটা হলো বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সহযোগিতা করবে। এখন দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারতেছে, বা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, মাঝখানে অংশে একটু বাধার সৃষ্টি হয়েছে। এই যে বাধা সৃষ্টি হয়েছে, এই বাধা মানেই হলো এখানে রোধ। তাহলে কি হয়েছে? এই হচ্ছে এখানে রোধ। তার মানে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে বা বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে যে ধর্মের জন্য এর বাধার সৃষ্টি হয়, এই বাধার সৃষ্টিটাই হলো রোধ। তার মানে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধা সৃষ্টি করবে। তার মানে তুমি যে কোনো একটা কাজ করতে যাও, দেখবে সেই কাজের মধ্যে একটা বাধা আসবে। তো এই যে বাধাটা মানেই হলো রোধ। সেরকম বিদ্যুৎ প্রবাহ যদি চলতে থাকে, এই বিদ্যুৎ প্রবাহ চলার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করবে। এই বিদ্যুৎ প্রবাহ চলার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করবে, সেই সৃষ্টির বা সেই বাধাটাই হলো আর, মানে হলো রোধ। তাহলে জি হচ্ছে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সহযোগিতা করে, জি হচ্ছে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সহযোগিতা করে, আর হলো বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাহলে স্যার অবশ্যই জি এবং আর এই দুটা হলো বিপরীত রাশি। জি এবং আর দুটা পরস্পর বিপরীত রাশি, কারণ জি হচ্ছে বিদ্যুৎ পরিবহনে সহযোগিতা করে, আর হলো বিদ্যুৎ প্রবাহের বাধা সৃষ্টি করে। এই জন্য আমরা এখান থেকে যেটা বলি সেটা হলো জি ইকুয়াল টু হলো 1/r, জি ইকুয়াল টু 1/r। তাহলে জিটা কি? জি হচ্ছে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এই বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে যে বাধার সৃষ্টি করে, সেই বাধার সৃষ্টিটাই হলো আর। তাহলে এখন এই জি এর পরিবর্তে যদি আমরা আর লিখি, এখন জি এর পরিবর্তে যদি আর লিখি, তাহলে আমাদের কি অবস্থা দাঁড়াবে দেখো দেখি। তাহলে এখানে দাঁড়াবে আই সমান জি এর পরিবর্তে লিখব 1/r ইন্টু ভি। তাহলে এখন যদি আই সমান সমান বলি, ভি এর সাথে 1 গুণ করলে উপরে ভি হয়, নিচে আর হয়। তাহলে আই ইকুয়াল টু কি হলো দেখো, আই ইকুয়াল টু হলো v/r। আই ইকুয়াল টু কি হলো? আই ইকুয়াল টু v/r। তাহলে আই হলো বিদ্যুৎ প্রবাহ মাত্রা, ভি হলো দুই প্রান্তে বিভব পার্থক্য, আর হলো রোধ। তাহলে আই ইকুয়াল টু হলো v/r। এটার যদি আমরা এখন ক্রস গুণন করি, এটার যদি ক্রস গুণন করি তাহলে কি হবে দেখো, নিচে কিছু নাই মানে অবশ্যই কি আছে? 1 আছে। তাহলে 1 আছে, 1 এর সাথে ভি গুণ করে তাহলে কি হবে? ভি ইকুয়াল টু আই এর সাথে আর গুণ করলে ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা এখান থেকে যদি বলি, তাহলে ভি ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার খুবই একটা সহজ। ভি ইকুয়াল টু আই আর। এখন দেখো ভি মানে আবার কি বলছিলাম? ভি মানে আবার বলছিলাম ভি এ মাইনাস ভিবি। তো
তাহলে ভি এর পরিবর্তে যদি ভি এ মাইনাস ভিবি বলি, তাহলে আমরা অবশ্যই এখানে পরের লাইনটা লিখতে পারবো, সেটা হলো কি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু হলো আই আর। ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু বলবো আই আর। দেখো আমরা একটা অংশ থেকে অনেকগুলি অংশ সাজাইছি, অ্যান্ড টোটাল বিষয়টা বুঝছি কিনা তাড়াতাড়ি বলো। বিভব পার্থক্য কিভাবে বিভব হয় সেটা হলো ব্যাখ্যা। তোমার কাছে 10 টাকা আছে, 5 টাকা আরেকজনের কাছে দিয়ে দিলা, তাহলে 10 টাকা থেকে 5 টাকা দেওয়ার পরেও তো তোমার কাছে 5 টাকা আছে, তাহলে এখানে 10 ভোল্ট থেকে যদি 5 ভোল্ট বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকে কত? 5 ভোল্ট। তাহলে 5 ভোল্টও একটা বিভব। তো দেখো আমরা টোটাল বিষয় বুঝছি কিনা, তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, তাহলে আমরা ওহমের সূত্রের ব্যাখ্যাটা এখানে স্পষ্টভাবে বুঝছি। এইবার আমরা পরবর্তী একটা অংশে চলে যাচ্ছি। পরবর্তী অংশটা হচ্ছে যে কোনো একটা বর্তনীর তড়িৎ প্রবাহ কিভাবে নির্ণয় করা যাবে। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি কেউ না বোঝে তাহলে কিন্তু বর্তনীর কোনো অঙ্ক সে করতে পারবে না। বর্তনীর কোনো অংশ তড়িৎ প্রবাহ সে করতে পারবে না। যারা যারা এখনও মনোযোগ দাও নাই, তাড়াতাড়ি মনোযোগ সহকারে এই অংশটা ভালো করে একটু শেখার চেষ্টা করো, এই অংশটা একটু বোঝার চেষ্টা করো মনোযোগ দিয়ে, তাড়াতাড়ি মনোযোগ দিয়ে একটু করার চেষ্টা করতে হবে। কোনটা সেটা? সেটা হলো বর্তনীর তড়িৎ প্রবাহ আই আমরা কিভাবে নির্ণয় করতে চাইব। আচ্ছা, আমার সাথে সাথে একটু চিত্র আঁকো, আমার সাথে সাথে একটু চিত্র আঁকো, তাহলে সুবিধা হবে। আমার সাথে সাথে চিত্র আঁকো। আমার সাথে সাথে একটু চিত্র এঁকে ফেলো তাড়াতাড়ি। যারা মনে করো এখনো মনোযোগ নাই, একটু মনোযোগ সৃষ্টি করতে হবে। যারা এখনো মনোযোগ দাও নাই, এই চিত্রটা আঁকানো হয়েছে কিনা আমাকে আগে বলো। চিত্র আঁকানো হলে তারপর আমি কথা বলতে, যে চিত্র আঁকানো হয়েছে কিনা আমার সাথে সাথে একটু বলো। চিত্র আঁকানো ক্লিয়ার কিনা? চিত্র আঁকানো ক্লিয়ার হয়েছে কিনা? চিত্রটা আঁকা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, বর্তনী আঁকা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, বর্তনী আঁকা ক্লিয়ার, বর্তনী আঁকা ক্লিয়ার। এখন দেখো এইখানে যে নামগুলি আমি দিয়েছি ভালো করে খেয়াল করো। যে নামগুলি এখানে দিয়েছি সেটা হলো যে ই হচ্ছে তড়িৎচালক শক্তি, ই হচ্ছে তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি ই, মানে এই বর্তনীর ভোল্টেজকে নিয়ন্ত্রণ করবে হলো এ। তার মানে এ এখান থেকে বিদ্যুৎ প্রবাহ পাঠানোর চেষ্টা করবে। কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ পাঠাবে? আমি এখানে ধরে নিচ্ছি এর মধ্য দিয়ে সে আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। এই টোটাল অংশের মধ্য দিয়ে সে এখন আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। এই আই পরিমাণ তড়িৎ প্রবাহ বাহ্যিক একটা রোধ আছে, বাহ্যিক রোধ, এই যে দেখো আর, যেটা বাহ্যিক রোধ, বাহিরের যে রোধটা আছে সেই রোধটা হলো আর। ঠিক আছে, বাহিরের রোধ আর এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে দেখো একটা কি মানে চাবি লাগানো আছে, মানে এই সুইচ হিসাবে কাজ করবে। আমরা যখন এখানে চাপ দিব এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, আর যদি এটা বন্ধ করে দিই তাহলে টোটাল সার্কিটটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে তড়িৎচালক শক্তি থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এই প্রবাহটা বাহ্যিক রোধ আর এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এই চাবিকে অতিক্রম করে কোথায় যাবে? এই তড়িৎচালক শক্তির মধ্যে চলে আসবে। আর এখানে ছোট্ট একটা অংশ দেখানো হয়েছে যেটা হলো আর, যার নাম মান হলো অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ।
অভ্যন্তরীণ রোধ। আর একটা অংশ দেখাইছে কি, আর একটা অংশ দেখাইছিল বাহ্যিক রোধ। একটা হলো অভ্যন্তরীণ রোধ, আর বাহিরে এই অংশটাকে যেটা বলছি সেটা বাহ্যিক রোধ, মানে বাহিরে বাহ্যিক রোধ এখানে বলা হয়েছে, বাহ্যিক রোধ। একটা হলো অভ্যন্তরীণ রোধ আর একটা হলো বাহ্যিক রোধ, ঠিক আছে? একটা অভ্যন্তরীণ রোধ আর একটা হলো বাহ্যিক রোধ। অভ্যন্তরীণ রোধ হলো স্মল আর, আর বাহ্যিক রোধ হলো ক্যাপিটাল আর। ই হচ্ছে তড়িৎচালক শক্তি। কি বলছি এটা? তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি। অভ্যন্তরীণ রোধ, তাহলে আমরা নামগুলা কি কি বলছি? এটা হলো ই হলো তড়িৎচালক শক্তি, আর হলো বাহ্যিক রোধ, স্মল আর হলো অভ্যন্তরীণ রোধ, চাবি দ্বারা টোটাল বর্তনীটা পূর্ণ করা হয়েছে। আমরা আগের অংশে যেটা দেখছি সেটা হলো যে ভি ইকুয়াল টু আই আর। তাহলে দেখো এখানে ক্যাপিটাল আর আছে, এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। যেহেতু ক্যাপিটাল আর এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তাহলে অবশ্যই এখানে একটা বিভব পার্থক্য থাকবে, যে বিভব পার্থক্যটাকে বলা হবে V1। উপরের অংশের বিভব পার্থক্য হলো V1। এখন দেখো শুধু বাহ্যিক রোধই আছে, বিষয়টা কিন্তু এরকম নয়। তাহলে অভ্যন্তরেও একটা রোধ আছে। তাহলে অভ্যন্তরীণ যে রোধটা আছে সেই রোধটা হলো স্মল আর, অভ্যন্তরীণ যে রোধটা আছে সেটা হলো স্মল আর। এখন স্যার অভ্যন্তরীণ রোধটা কি? অভ্যন্তরীণ রোধ হলো ব্যাটারি যখন তৈরি করা হয় তখন ওই ব্যাটারির মধ্যে কিছু বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন আমরা ওই যে যখন ড্রাই সেল হিসাব করি, তোমার দেখবা ওখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে অ্যামোনিয়া ইত্যাদি দিয়ে একটা লেই বা পেস্ট তৈরি করা হয়। তোমরা যদি আইপিএসের ব্যাটারি দেখো সেখানে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানি আছে। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানি, তাহলে এই অংশগুলোর মধ্যে দিয়ে যখন ব্যাটারির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচল করতে চাইবে তখন এখানে একটা বাধার সৃষ্টি হবে। এই বাধার কারণে এইখানে কিছু অভ্যন্তরীণ রোধের কারণে এখানে কিছু ভোল্টেজের অপচয় হয়ে যাবে। তো এই জন্যই অভ্যন্তরীণ রোধ মানে সিস্টেম লস আর কি, মানে কোনো একটি অংশের বিদ্যুৎ প্রবাহ পাঠাতে গিয়ে কিছু পরিমাণ ভোল্টেজের অপচয় হয়ে যাবে। তো যে পরিমাণ ভোল্টেজের অপচয় হয়ে যাবে সেই অংশটাই হলো অপচয় ভোল্টেজ, যেটা আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে যেটা জানি সেটা হলো ভি ইকুয়াল টু আই আর। আই হলো বিদ্যুৎ প্রবাহ, আর হলো রোধ। তাহলে ভি হলো বিভব পার্থক্য, আই হলো প্রবাহ, আর হলো রোধ। তাহলে আমরা দেখব আর এর দুই প্রান্তে বিভব পার্থক্য। এখন যদি আমরা এখানে দেখি, দেখো যে ক্যাপিটাল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য, ভালো করে লিখো আমার সাথে, বিভব পার্থক্য। ক্যাপিটাল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে ক্যাপিটাল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বলি V1 সমান সমান I ইন্টু আর। তাহলে দেখো দুই প্রান্ত, আমি যদি এখানে একটু নাম দেই, এখানে একটু নাম দেই, মনে করো এখানে আসছিল এ আর এখানে আসছিল বি। তাহলে এ বি অংশের বিভব পার্থক্য কি V1, আর এই V1 ইকুয়াল টু আই আর। আমার সাথে সাথে সবাই লিখতেছো তো নাকি? আমার সাথে সাথে লিখতেছো সবাই? আমার সাথে সাথে কি সবাই লিখতেছো? তুমি কেমিস্ট্রি নিয়ে চিন্তা করে থাকলে তুমি বুঝবা কি করে? ক্যাপিটাল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে ক্যাপিটাল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো V1। V1 তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য হলো V1, প্রবাহ হলো I, রোধ হলো R। আর কি এখানে দেখো এই স্মল আর এর এখানে এই যে এইখানে আর একটা বিভব আছে। কেন আছে? কারণ স্মল আর এর মধ্য দিয়েও অবশ্যই বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে স্মল আর এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, এখানেও আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এখন যদি বলি স্মল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য, স্মল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো V2
সমান সমান যেটা বলবো আই ইন্টু স্মল আর। তাহলে V1 ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর, আর V2 ইকুয়াল টু হলো আই ইন্টু স্মল আর। তাহলে এই V1টা হলো বাহ্যিক রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, আর V2টা হচ্ছে এই অভ্যন্তরীণ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে? তাহলে এই দুটি বিভব পার্থক্যকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করেই হলো এই তড়িৎচালক শক্তি। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো যে তড়িৎচালক শক্তি, তাহলে V1 এবং V1, তাহলে এই V1 প্লাস V2 এই দুটার যোগফল হচ্ছে স্যার ই। তাহলে V1 আর V2 যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে সেই যোগফলটাই হলো তড়িৎচালক শক্তি। V1 প্লাস V2 ইকুয়াল টু যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেটা তড়িৎচালক শক্তি। এখন আমরা এখানে যদি আসি, তাহলে V1 এর পরিবর্তে এখানে লিখবো হচ্ছে আই আর, প্লাস V2 পরিবর্তে লিখবো আই ইন্টু স্মল আর, ইকুয়াল টু তড়িৎচালক শক্তি হয়ে গেল ই। এখন এই দুটার মধ্যে থেকে যদি আমরা আই কমন নিয়ে নেই, আই সমান হলো আর প্লাস স্মল আর ইন্টু ই। তাহলে এখান থেকে আই সমান সমান তাহলে কি হবে? আই সমান ই উপরে থেকে গেল, নিচে হবে আর প্লাস স্মল আর। দেখো এই লাইনটা আমরা বুঝতে পারছি কি না? আই ইকুয়াল টু ই ভাগ আর প্লাস স্মল আর। দেখো এই লাইনটা আমরা সবাই বুঝছি কিনা? আই ইকুয়াল টু ই ভাগ আর প্লাস আর, এই সমীকরণটা যদি আমরা না জানি, এই সূত্রটা যদি না জানি, তাহলে আমরা বর্তনীর কোনো বিদ্যুৎ প্রবাহই বের করতে পারবো না। তড়িৎচালক শক্তি সবসময় ধনাত্মক থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মকের দিকে যাবে। ধনাত্মক থেকে উৎপন্ন হয়, তার মানে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, ধনাত্মক থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মকের দিকে যাবে। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলো? দেখো তাড়াতাড়ি আমরা বলো যে আই ইকুয়াল টু ই ভাগ আর প্লাস আর, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? আই ইকুয়াল টু ই ভাগ আর প্লাস আর, এই টোটাল বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা, আর প্লাস আর ইকুয়াল টু ই নয়, V1 প্লাস V2। এটা আমরা যখন বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে চাইব, V1 প্লাস V2, তার মানে যতগুলি রোধ থাকবে ততগুলি বিভব পার্থক্য থাকবে। আমি বলছিলাম এখানে এই 8টা হলো বাহ্যিক রোধ, বাহ্যিক রোধের জন্য বিভব পার্থক্য হলো V1, বাহ্যিক রোধের জন্য বিভব পার্থক্য হলো V1, আর অভ্যন্তরীণ রোধের জন্য বিভব পার্থক্য হলো V2। তাহলে উপরের বিভব হলো V1, নিচের বিভব হলো V2। এই V1 আর V2 দুটা যদি যোগ করি, এর যোগফলটা হচ্ছে তড়িৎচালক শক্তি এর সমান। তাহলে V1 প্লাস V2 এই দুটার যোগফল হচ্ছে ই। তাহলে যতগুলি বিভব পার্থক্য থাকবে সবগুলি বিভব পার্থক্যকে নিয়ন্ত্রণ করবে তড়িৎচালক শক্তি, এবং সবগুলি বিভব পার্থক্যের যোগফল অবশ্যই তড়িৎচালক শক্তির সমান হবে। এই জন্য ক্যাপিটাল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য ওহমের সূত্র অনুসারে লিখছি। কি লিখছি? V ইকুয়াল টু আই আর। তাহলে V1 ইকুয়াল টু আই আর। আর স্মল আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা V2 লিখছি, আর V2 ইকুয়াল টু লিখছি আই ইন্টু স্মল আর। তাহলে প্রথম আর এর বিভব পার্থক্য V1, দ্বিতীয়টা হলো V2, তাহলে V1 প্লাস V2 ইকুয়াল টু ই। এখন এই দুটার মধ্যে থেকে দেখো V1 এর পরিবর্তে আমরা লিখছি আই আর, V2 পরিবর্তে লিখছি আই ইন্টু স্মল আর ইকুয়াল টু ই। দুটার মধ্যে থেকে আই কমন নিব, আই সমান সমান তাহলে কি হলো আর প্লাস স্মল আর, আর প্লাস স্মল আর এখানে ভাগ করে দিলাম, আই ইকুয়াল টু ই ভাগ আর প্লাস স্মল আর। তুল্যরোধ কীভাবে বের করবো আমি আসতেছি, অসুবিধা নাই। তুল্যরোধের দিকে তো এখনও যাই নাই, স্টেপ বাই স্টেপ আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? কোনো একটা বর্তনীর তড়িৎ প্রবাহ কিন্তু আমরা এই সূত্রের সাপেক্ষে নির্ণয় করব, আই ইকুয়াল টু ই ভাগ আর প্লাস আর। তড়িৎচালক শক্তির সংজ্ঞা এখানে দিয়ে দেওয়া হয়েছে,
তড়িৎচালক শক্তির সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। আগে তড়িৎচালক শক্তির সংজ্ঞা দিয়ে দেওয়া ছিল 1 কুলম আধানকে কোনো বর্তনীর এক বিন্দু থেকে বাহ্যিক রোধ সমেত টোটাল বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় সেটাই হলো তড়িৎচালক শক্তি। V1 প্লাস V2 হলে ই হলে আর কই, আরে আর তো হলো রোধ আর ই হলো তড়িৎচালক শক্তি। এই আরটা আছে, এই যে দেখো V2 ইকুয়াল টু আই ইন্টু আর, এই যে V ইকুয়াল টু আই ক্যাপিটাল আর যেমন বাহ্যিক রোধ, স্মল আর সেরকম অভ্যন্তরীণ রোধ, তাহলে V2 ইকুয়াল টু আই ইন্টু স্মল আর। তাহলে এই V2-র পরিবর্তে লেখা হয়েছে আই ইন্টু স্মল আর, দুটার মধ্যে আই কমন নিলে এখানে আর প্লাস স্মল আর ইকুয়াল টু ই, তাহলে আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। রোধ তিনটি কেন, তিনটি চারটি পাঁচটি যতগুলি হোক সবগুলি রোধ আমরা একসাথে তুল্য রোধ বের করব। এটা দেখো সামনে ক্লাসে আমরা করব। কে এর কোনো মান না, কে হলো একটা কি মানে চাবি মানে সুইচ, যেটাকে আমরা বলি সুইচ দিলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে আর সুইচ না দিলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। দেখো টোটাল আমি যতটুকু বুঝাইছি ততটুকু বুঝছি কিনা। আচ্ছা, অভ্যন্তরীণ রোধ যদি দেওয়া না থাকে, তাহলে অভ্যন্তরীণ রোধ যদি দেওয়া না থাকে তাহলে কি হবে? তাহলে অভ্যন্তরীণ রোধ মনে করো দেওয়া নাই, তাহলে স্মল আর ইকুয়াল টু মনে করো 0, অভ্যন্তরীণ রোধ নাই। তাহলে অভ্যন্তরীণ রোধ যদি নেওয়া না থাকে তাহলে এই অংশের পরিবর্তে আমরা কি বলবো দেখো, তাহলে আই ইকুয়াল টু কী হবে, আই ইকুয়াল টু উপরে হবে ই, নিচে কি হবে আর প্লাস স্মল আর। তাহলে আমরা সূত্র লিখবো আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর। তাহলে অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে আমরা মান বসাবো, অভ্যন্তরীণ রোধ যদি দেওয়া না থাকে তাহলে তার মান বসানো দরকার নেই। ঠিক আছে। আর হারানো ভোল্টেজ আমরা বের করব কিভাবে? হারানো ভোল্টেজ যেটা বের করব সেটা হলো এই যে দেখো দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা ভি ইকুয়াল টু আই ইন্টু স্মল আর, এই সূত্রের সাপেক্ষে আমরা হারানো ভোল্টেজ বের করব। অথবা আরেকটা হারানো ভোল্টেজ বের করার বুদ্ধি আছে, V2 ইকুয়াল টু ই থেকে V1 বাদ দিয়ে দিতে হবে। তাহলে ইটা হলো তড়িৎচালক শক্তি। আমরা পার্শ্বে অঙ্ক আছে, অঙ্কের যাব তখন আমরা বুঝতে পারবো যে ই হলো তড়িৎচালক শক্তি। এখানে বর্তনীতে কি পরিমাণ তড়িৎচালক শক্তি আমরা এখানে দেব সেটা, আর বাইরে কতটুকু ভোল্টেজ পাবো সেটা। এই তড়িৎচালক শক্তি থেকে যদি বাইরের ভোল্টেজটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে তড়িৎচালক শক্তি থেকে বাইরের ভোল্টেজ বাদ দিয়ে দিলে যে মানটা পাবো সেই মানটাই হলো V2, আর এই V2টাই হচ্ছে হারানো ভোল্টেজ। কি হবে এটা? হারানো ভোল্টেজ মানে কিছু পরিমাণ ভোল্টেজ এখানে লস হয়ে যাবে। কি পরিমাণ ভোল্টেজ বলতে বোঝায় সেটা হলো আমরা যে পরিমাণ তড়িৎচালক শক্তি এখানে প্রয়োগ করব ঠিক তার থেকে কম পরিমাণ তড়িৎচালক শক্তি বাইরে পাবো। তো বাইরে যে পরিমাণ তড়িৎচালক শক্তি কম পাবো, ভোল্টেজের কিছু যে অপচয় হবে, এই অংশটাকেই বলবো আমরা হারানো ভোল্টেজ। ঠিক আছে। বাহ্যিক একাধিক রোধ থাকলে আমরা সেটা করব, অবশ্যই করব। একটু ধৈর্য ধরো, একসাথে এতগুলা কোশ্চেন করলে তো হবে না। আমরা সামনে আস্তে আস্তে আগাই, দেখবা যে অনেকগুলি রোধ, একটা কেন 10টা রোধও বাইরে থাকতে পারে। সেই 10টা রোধকে আমরা একটা রোধে পরিণত করব, এবং একটা রোধকে পরিণত করে কিভাবে আমরা ভোল্টেজ হারিয়ে যাই, কারণটা হচ্ছে ওই ব্যাটারির মধ্যে কিছু পরিমাণ কি থাকে, অপদ্রব্য যেটাকে বলে, মানে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। ওখানে বাধা সৃষ্টি হলে ওখানেও কিছু বিভবের লস হয়, এই লসটাই হলো হারানো ভোল্টেজ। আচ্ছা, এইবার আমরা ম্যাথে চলে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, আগের মতো একটু গুরুত্ব সহকারে ম্যাথগুলা খুব তাড়াতাড়ি শেষ করো। দেখি কে কে ম্যাথটা করতে পারতেছে। ক্যালকুলেটর নিয়ে, খাতা নিয়ে তাড়াতাড়ি ক্যালকুলেটর রেডি হয়ে যাও। দেখো এখানে কি কি মান দেওয়া আছে। এখানে যদি বলি যে মান দেওয়া আছে সেটা হলো তড়িৎচালক শক্তি, ই এর মান হলো, এটা হলো ই, দুই প্রান্তের রোধ হলো আর, ওই কোষের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় আই বের করতে হবে। কত হবে তাড়াতাড়ি বলো, কি সূত্র হবে? আই ইকুয়াল টু কি হবে? আই ইকুয়াল টু হবে ই ভাগ আর।
আই ইকুয়াল টু ই ভাগ আর, তাহলে আই ইকুয়াল টু ই ভাগ আর যদি হয় তাহলে ই এর মান হলো 1.5 ভোল্ট, আর এর মান হলো 10 ওহম, তাহলে আই ইকুয়াল টু কত হয় তাড়াতাড়ি বলো? 0.15 অ্যাম্পিয়ার। জি 15 অ্যাম্পিয়ার। আমার আর কিছু করার দরকার হবে না। এখন দেখো তোমরাই সব করতে পারবা, আমার আর কোনো করার প্রয়োজন হবে না, তোমরাই করতে পারবা। দেখো দ্রুত গতিতে তোমরাই ক্যালকুলেশন করে ফেলতে পারবা। এবার এটা কি হবে বলো? 0.5 ওহম রোধের মধ্য দিয়ে, তার মানে এটা হলো আর, এটা হলো আই। বলেছে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি বের করতে হবে। কি করতে হবে? ভি ইকুয়াল টু আই আর, কত হবে তাড়াতাড়ি বলো? আমার আর অঙ্ক করার দরকার হবে না, তোমরা এখন করে ফেলবো দ্রুত গতিতে। দেখো কত হয়। 0.1 ওহম রোধ বিশিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইকুয়াল টু আই আর, আই এর মান হলো 0.1 ইন্টু আর এর মান কত 0.5, একক হলো ভোল্ট, এত ভোল্ট। তাহলে ভি ইকুয়াল টু কত? 0.05 ভোল্ট। ঠিক আছে তো? হ্যাঁ 0.6 আবার হইল কেমনি? হ্যাঁ 0.06। আচ্ছা এবার বলো, দেখি দেখি কি হয়। একটু আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব, একটু কঠিনের দিকে যাব আস্তে আস্তে। দেখো এখানে বলা হয়েছে একটি কোষের তড়িৎচালক শক্তি হলো 6 ভোল্ট, এটা হলো ই এর মান। অভ্যন্তরীণ রোধ স্মল আর এর মান, প্রান্তদ্বয়ের রোধ আর, ওই কোষের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় আই। তাহলে দেখো তড়িৎচালক শক্তি ই দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ স্মল আর দেওয়া আছে, বাহ্যিক রোধ আর দেওয়া আছে, আমাদের আই বের করতে হবে। তাহলে অবশ্যই যে সূত্রটা ব্যবহার হবে সেটা হলো কি, আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। কত হয় তাড়াতাড়ি মান বের করো। আই ইকুয়াল টু ই ভাগ আর প্লাস আর, ই এর মান হলো 6, আর এর মান হলো 10 প্লাস 0.5, এত প্রবাহ, প্রবাহ মানে অ্যাম্পিয়ার। তাহলে কত হয় তাড়াতাড়ি বলো দেখি কত হয়? 6 ভাগ 10.5, 0.5714, 0.5714, 0.5714, এত অ্যাম্পিয়ার। সবাই বুঝছি কি না? 0.5714, সবাই বুঝছি? সবাই বুঝছি? বিন্দুর বিভব আসবো আসবো, সব কিছু আসবো, টেনশন করার কিছু নাই, সব কিছু আসবো। বিন্দুর বিভব যত কিছু আছে সব কিছু বোঝানো হবে। এইবার বলো এখানে কি কি দেওয়া আছে? একটি কোষের তড়িৎচালক শক্তি ই দেওয়া আছে, এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় আই দেওয়া আছে। দুই প্রান্তের বিভব পার্থক্য ভি দেওয়া আছে V1। অভ্যন্তরীণ রোধ স্মল আর কত সেটা বের করতে হবে, বাহ্যিক রোধ আর কত সেটা বের করতে হবে। দেখো আমরা যদি একটু চিত্র অনুসারে এই অংশটা করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো দেখি। আমরা যদি একটু চিত্র অনুসারে আঁকি, আমরা চিত্র অনুসারে আঁকতেছি। দেখো এখানে তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ আর, বাহ্যিক রোধ আর, চাবি কে, এখানে প্লাস, এখান থেকে এটা মাইনাস, এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন আমরা এই চিত্র অনুসারে কি কি মান পাবো দেখো। তড়িৎচালক শক্তি ই এর মান আছে হলো 3 ভোল্ট। আর কি দেওয়া আছে এর মধ্য দিয়ে আই ইকুয়াল টু হলো 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য, এই যে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে বিভব পার্থক্য সেটা হলো V1, যার মান কত, যার মান বলা হয়েছে 1.5 ভোল্ট। এখন বলতেছে এই ক্যাপিটাল আর এর মান কত আর স্মল আর এর মান কত সেটা বের করতে হবে। তাহলে এখন দেখো
এই অংশের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, V1 এর মান 1.5, তাহলে আর এর মান কত সেটা বের করতে হচ্ছে। তাহলে এই দুটো অংশের মধ্যে যদি আমরা বলি, তাহলে V1 সমান সমান কি হবে, I ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এবার ক্যাপিটাল আর সমান সমান কি হবে, V1 ভাগ I। তাহলে V1 সমান কত, V1 সমান হলো 1.5, আর I এর মান কত, I এর মান হলো 5। তাহলে আমাদের কত হইতেছে সেটা যদি দেখি, 1.5 ভাগ 5, 0.3। তাহলে আর এর মান হলো 0.3 ওহম। আর এর মান হলো 0.3 ওহম। দেখো ঠিক আছে কিনা। আমরা বুঝছি কিনা, তাড়াতাড়ি বলো। দেখো আমরা বুঝছি কিনা। আচ্ছা, এখন যদি আমরা দেখি, তাহলে এই অংশের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আই তো এর মধ্য দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে আয়ের মান হলো 5 অ্যাম্পিয়ার, আর তড়িৎচালক শক্তি ই হলো 3 ভোল্ট। তাহলে তড়িৎচালক শক্তি ই যদি 3 ভোল্ট হয়, এখন দেখো 3 ভোল্ট আমার বাইরে পাইছি কত, প্রয়োগ করছি হলো 3 ভোল্ট, বাইরে পাইছিল 1.5 ভোল্ট। তাহলে V2 ইকুয়াল টু কী হবে, V2 ইকুয়াল টু বলছিলাম ই মাইনাস V1। তাহলে ই এর মান হলো 3 ভোল্ট বিয়োগ বাইরে যেটা পাইছি সেটা হলো 1.5 ভোল্ট। তাহলে হারানো ভোল্টেজের পরিমাণ হলো 1.5 ভোল্ট। তাহলে আমাদের এখানে হারানো ভোল্টেজ হলো 1.5, হারানো ভোল্টেজের পরিমাণ হলো 1.5। এখন এই হারানো ভোল্টেজ থেকে আমরা যদি এখন অভ্যন্তরীণ রোধ বের করি, কারণ আমরা জানি যে V2 ইকুয়াল টু হলো I ইন্টু স্মল আর। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, আর ইকুয়াল টু হবে V2 ডিভাইডেড বাই I। তাহলে V2-র মান হলো 1.5 ডিভাইডেড বাই I এর মান হলো 5। তাহলে স্মল আর ইকুয়াল টু হলো 0.3 ওহম। দেখো আমরা বুঝছি কিনা, তাড়াতাড়ি বলো। মাত্রা আই ইকুয়াল টু ই ভাগ আর প্লাস আর দিয়ে করলে হবে না। কেন হবে না আমি এখান থেকে দেখতেছি। তাহলে আই ইকুয়াল টু হলো ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এই সূত্রের মধ্যে আমাদের এই দুটা অংশেই অ্যাবসেন্ট আছে। একটা সমীকরণে দুইটা মান যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ওই সমীকরণ থেকে আমরা মান বের করতে পারি না। এই জন্য ওই অংশটাকে চিত্র অনুসারে নিয়ে নিয়ে যে অংশের মান সহজেই বের করা যায় সেই অংশটা আমরা করে ফেলতে পারতাম বা করে ফেলবো, তারপরে বাকি যে অংশটা আছে সেটা বের করব। দেখো বুঝতে পারছি কিনা, টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা। আগে যদি আর এর মান বের করে নিই তাহলে তো সেই অনুসারে এটাই সুবিধা। তাহলে একটা মান বের হয়ে গেলে বাকি অংশগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা, এবার পরের অংশে দেখো দেখি কি কি আছে। এখানে বলা হয়েছে অভ্যন্তরীণ রোধ, ভালো করে খেয়াল করবা কি কি মান দেওয়া আছে। অভ্যন্তরীণ রোধ স্মল আর, একটি কোষের তড়িৎচালক শক্তি 20 ওহম রোধের সাথে যুক্ত, তার মানে এটা হলো ক্যাপিটাল আর। রোধের সাথে যুক্ত করলে 4.8 ভোল্ট পাওয়া যায়, এটা হলো V1 মানে বাহ্যিক ভোল্টেজ। এক্ষেত্রে তড়িৎচালক শক্তি, তাহলে ই এর মান কত সেটা বের করতে হবে, অপচয়কৃত ভোল্টেজ V2 এর মান কত সেটা বের করতে হবে। দেখো প্রশ্নটা আমরা বুঝছি কিনা, যে যে অংশ এখানে আছে সেই অংশটা আমরা প্রশ্নটা বুঝছি কিনা, যে যে অংশ এখানে আছে সেই অংশগুলো আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা। যেমন এখানে অভ্যন্তরীণ রোধ আছে 5 ওহম,
বাহ্যিক রোধ আর ইকুয়াল টু আছে হলো 20 ওহম, আর এই 20 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে 4.8 ভোল্ট। এখন বলতেছে তাহলে যে তড়িৎচালক শক্তি ই এর মান কত আর অপচয়কৃত ভোল্টেজ কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে চিত্রটা একটু আঁকি, চিত্র আঁকলে আমাদের কি কি সুবিধা হয় সেটা দেখো। চিত্র আঁকলে ওই বিষয়টা স্পষ্ট হয়ে যায় কোন জায়গায় কি কি মান দেওয়া আছে, ভালো করে খেয়াল করবা। চিত্র দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারি কি কি কোন জায়গায় মান দেওয়া আছে। যেমন তড়িৎচালক শক্তি এই অংশটার মান কত সেটা আমাদের দেওয়া নাই। বাহ্যিক রোধ আর এর মান দেওয়া আছে 20 ওহম, আর এর মান দেওয়া আছে 20 ওহম। আর এই অংশের এই যে অংশটুকু, এই অংশে বিভব পার্থক্য V1 যার মান দেওয়া আছে 4.8 ভোল্ট। দেখো আর এর মান দেওয়া আছে আর V1 এর মান দেওয়া আছে, তাহলে এই অংশটা থেকে অবশ্যই আমরা আই এর মান আগেই বের করে নিব। তাহলে এই অংশটা থেকে যদি আই এর মান বের করতে চাই তাহলে এখান থেকে কি হবে, আই ইকুয়াল টু V1 ভাগ আর। তাহলে আই সমান সমান কি হচ্ছে দেখো, আই ইকুয়াল টু V1 এর মান হলো 4.8 ডিভাইডেড বাই রোধের মান হলো 20 এত অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়াল টু কত হয়, 4.8 কে 4.8 ভাগ 20 0.24 অ্যাম্পিয়ার। তার মানে ওই বর্তনীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার পরিমাণ হলো 0.24 অ্যাম্পিয়ার। আমরা একটা অংশ পেয়ে গেছি, যে অংশের মান হলো বর্তনীর তড়িৎ প্রবাহ কত। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ কত সেটা আমরা পেয়ে গেছি, তাই তো। এখন যদি আমরা বলি যে আই সমান সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর, তাহলে কি আমাদের হবে, অভ্যন্তরীণ রোধ দেওয়া ছিল আর কত, আর এর মান ছিল 5 ওহম। তাহলে আমরা যদি এখান থেকে ক্রস গুণন করে নিই তাহলে ই সমান সমান কত হবে, ই সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে ই সমান কি হবে দেখো, আই ইন্টু আর প্লাস স্মল আর। তাহলে আয়ের মান কত, আয়ের মান হলো 0.24 ইন্টু ক্যাপিটাল আর এর মান কত, ক্যাপিটাল আর এর মান হলো 20 প্লাস স্মল আর এর মান হলো 5। তাহলে ই এর মান কত সেটা আমরা বের করব, ই এর মান কত হয়। তাহলে 0.24 ইন্টু 25, তাহলে ই এর মান হলো 6 ভোল্ট। তাহলে বর্তনীর তড়িৎচালক শক্তি হলো 6 ভোল্ট। ঠিক আছে, বর্তনীর তড়িৎচালক শক্তি হলো 6 ভোল্ট। এখন আমি এখানে 6 ভোল্ট প্রয়োগ করলাম, স্যার আমি তড়িৎচালক শক্তি 6 ভোল্ট প্রয়োগ করছি স্যার, বাইরে পাইছি তো 4.8, তাহলে 6 ভোল্ট দিলাম 4.8 ভোল্ট পাইলাম, অবশিষ্ট অংশ স্যার কই গেল, এই অবশিষ্ট অংশটাই হারানো ভোল্টেজ যেটা হলো V2, তার মানে ই মাইনাস V1। তাহলে ই এর মান হলো 6 ভোল্ট বিয়োগ 4.8 ভোল্ট, তার মানে 1.2 ভোল্ট। দেখো টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। তড়িৎচালক শক্তি ই এর মান হলো 6 ভোল্ট, আর অভ্যন্তরীণের জন্য হারানো যে শক্তি সেই শক্তিটা হলো 1.2 ভোল্ট। আমরা টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। টোটাল ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল ক্লিয়ার হয়েছে কিনা। টোটাল ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা টোটালি ক্লিয়ার। এইবার পরের অংশে আসো। একটি বিদ্যুৎ কোষের তড়িৎচালক শক্তি হলো 1.55, এটা হলো ই এর মান, এটাই তো হয়েছে ই এর মান। অভ্যন্তরীণ রোধ স্মল আর এর মান দেওয়া আছে, এর সাথে কত ওহম রোধের যুক্ত করলে প্রবাহ আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার হবে এবং কোষের হারানো ভোল্টেজ নির্ণয় করো। তার মানে V2 কত সেটা বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে দেখো,
এখানে আই দেওয়া আছে, ই দেওয়া আছে, আর ক্যাপিটাল আর দেওয়া আছে। তাহলে বাহ্যিক রোধ কত সেটা বের করতে হবে। এর সাথে কত রোধ, তার মানে আর বের করতে হবে। তাহলে আমরা সরাসরি সূত্র অনুসারে পাবো আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এখান থেকে দেখো আর এর মানটা বাকি আছে, সেটা আমরা পেয়ে যাব। আর যখনই আর এর মান পেয়ে যাব, তখন আমাদের হারানো ভোল্টেজ কি, তড়িৎচালক শক্তি হলো 1.5 ভোল্ট দেওয়া আছে। আর বাহ্যিক ভোল্টেজ বা ভি ইকুয়াল টু আই ইন্টু স্মল আর করলে আমাদের হয়ে যাবে। এটা পারবা, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। এবার দেখো এটা কোনো বর্তনীর বাহিরে রোধ অভ্যন্তরীণ রোধের 2/3। ভালো করে খেয়াল করবে, এটা একটু জটিল আছে, কিন্তু এটা একটু জটিল আছে, একটু খেয়াল রাখতে হবে। এটা একটু জটিল আছে, খেয়াল রাখতে হবে ভালো করে, মনোযোগ সহকারে একটু মনোযোগ দাও। আর দুটো অঙ্ক আছে, যাবা না কেউ, দুটো অঙ্ক করে তারপরে যাবো একসাথে। দেখো বলা হয়েছে একটি কোনো বর্তনীর বাহিরের রোধ, বাহিরের রোধ আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। বাহিরের রোধ অভ্যন্তরীণ রোধের 2/3। তাহলে আর এর মান হলো 2/3 ইন্টু আর, এই কথা বলা হয়েছে। ভালো করে খেয়াল করবা কিন্তু। তড়িৎচালক শক্তি হলো ই, আর এখান থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই পরিমাণ তড়িৎ প্রবাহ হলো I1। তাহলে আমরা একটু খেয়াল রাখি। আমরা এখান থেকে দেখি তড়িৎচালক শক্তি ই, এর মধ্য দিয়ে I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর বাহ্যিক রোধটা হলো অভ্যন্তরীণ রোধের 2/3। আমরা যদি এখান থেকে ক্যালকুলেশনটা করি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াবে দেখো, যে I1 সমান সমান ই, নিচে কত আর প্লাস স্মল আর। যদি আমরা এখান থেকে একটু মান বসাতে চাই, তাহলে ই ক্যাপিটাল আর এর পরিবর্তে বসাবো 2/3 ইন্টু আর প্লাস স্মল আর। যদি আমরা লসাগু করি, লসাগু হলো 3, তাহলে এখানে হবে 2r প্লাস কত হবে 3r ই। তার মানে I1 সমান যদি বলি, তাহলে 3 উপরে চলে যাবে, তাহলে 3e ডিভাইডেড বাই 5r। এটা হলো 1 নম্বর সমীকরণ। দেখো এই ক্যালকুলেশনটা বুঝলাম কিনা, এই অংশটুকু বুঝছি কিনা, যে বাহিরের রোধ অভ্যন্তরীণ রোধের 2/3। কি বলা হলো বলো, যে I1 ইকুয়াল টু 3e ভাগ আর। কীভাবে পাইলাম, এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে বাহিরের রোধ অভ্যন্তরীণ রোধের 2/3, মানে 2/3। তাহলে এই আর এর পরিবর্তে 2/3 আর বসাইছি, তাহলে 3 আর এখানে কিছু নাই মানে 1, তাহলে 3 আর 1 এর লসাগু 3, তাহলে উপরে 2r প্লাস 3 আর 2r 3 আর মানে 5r, এই 3টা উপরে চলে গেল। তাহলে I1 ইকুয়াল টু 3 ভাগ 5r। ঠিক আছে। আচ্ছা, এইবার পরে বলা হচ্ছে, পরে আর একটা বর্তনী আমরা তৈরি করব। পরের বর্তনীটার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, পরের বর্তনীর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তড়িৎচালক শক্তি একই থাকবে। এখানে যে অভ্যন্তরীণ রোধটা ছিল সেই অভ্যন্তরীণ রোধটা হয়ে যাবে R/2। পরে বলছে দেখো, যদি অভ্যন্তরীণ রোধ অর্ধেক হয়ে যায়, তাহলে অভ্যন্তরীণ রোধ আগে ছিল আর, এখন হয়ে যাবে কত R/2। এই রোধটার কথা কিন্তু কিছু বলে নাই, 2/3 ইন্টু আর, মানে এখানে যা ছিল ঠিক সেটাই থাকবে। এইবার এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা হলো I2। তাহলে এবার I2 সমান সমান তাহলে কি বলবো, ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস আর প্রাইম। এবার আমরা মান বসাই, দেখো উপরে হলো ই, ক্যাপিটাল আর এর পরিবর্তে কত বসাবো, ক্যাপিটাল আর এর পরিবর্তে বসাবো 2/3r প্লাস স্মল আর এর পরিবর্তে কত বসাবো R/2। তাহলে আমরা যদি এখানে I2 সমান সমান লিখি, তড়িৎচালক শক্তি হলো ই, এখানে লসাগুটা কি হবে দেখো, 2 আর 3 এর লসাগু হলো 6, তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে 2, তার মানে 4r প্লাস 6কে 2 দ্বারা ভাগ করলে 3, তার মানে 3r।
তাহলে আমরা যদি এখান থেকে 6 উপরে নিই তাহলে 6e 4 আর 3 7 7r, এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা বুঝতে পারলাম কিনা, 1 এবং 2 নম্বর সমীকরণ বুঝতে পারছি কিনা। আচ্ছা, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা বুঝছি কিনা। এক নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটাতে শর্ত বলা হয়েছে যে অভ্যন্তরীণ রোধ আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে। অভ্যন্তরীণ রোধ আগে যা ছিল তার অর্ধেক, তাহলে অভ্যন্তরীণ রোধ আগে তো ছিল আর, অভ্যন্তরীণ রোধ আগে ছিল হইতেছে আর, অভ্যন্তরীণ রোধ আগে ছিল আর, আর পরে হয়ে গেছে অভ্যন্তরীণ রোধের মান আর প্রাইমের মান হয়ে গেছে r/2। অভ্যন্তরীণ রোধের মান আগে হয়ে গেছে আর ছিল, এখন হয়েছে r/2। তাহলে আর প্রাইমের পরিবর্তে লিখছি r/2। তাহলে আমরা আর বাহিরের রোধ ঠিক আছে, স্মল আর এর পরিবর্তে যে দেখো r/2 লিখছি। 2 আর 3 এর লসাগুলো 6, 6কে 3 দ্বারা ভাগ করলে 2, 2 2 গুণ করলে 4r, যোগ 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 এর সাথে গুণ করলে 3r। তাহলে এই 6টা উপরে গেলে চলে গেল 6e আর হলো 7r। দেখো আমরা টোটালটা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এখন বলছে পরের প্রবাহ আর আগের প্রবাহের মধ্যে সম্পর্ক। তাহলে এখন আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে i2 ভাগ i1 সমান, i2-র পরিবর্তে আমরা কি পাবো, i2-র পরিবর্তে হবে 6e ডিভাইডেড বাই 7r ভাগ i1 এর মান কত, i1 এর মান হলো 3e ডিভাইডেড বাই 5r। তাহলে আমরা যদি এখান থেকে i2 ভাগ i1 লিখি সমান কি হবে, 6e ডিভাইডেড বাই 7r ইন্টু উপরে চলে যাবে 5r, নিচে হবে 3e। এবার কি হয়েছে দেখো, আমাদের কি কি মান দুই দিক থেকে বাদ যাবে। তাহলে স্মল আর বাদ চলে যায়, ই এবং ই বাদ চলে যায়। তাহলে এখানে 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে i2 ভাগ i1 সমান কি হবে, এখানে থাকে হলো 2, তাহলে এটা ভাগ করলে হয় 2, তাহলে 5 × 10 ভাগ 7, তার মানে i2 ইকুয়াল টু 10/7 ইন্টু i1। এটা ছিল আমাদের পরের প্রবাহ। এটা হলো আমাদের পরের প্রবাহ। পরের প্রবাহ এবং আগের প্রবাহের মধ্যে সম্পর্ক হলো এটা 10/7। দেখো কার কার কোন কোন অংশে সমস্যা হয়েছে, কার কার কোন কোন অংশে সমস্যা হয়েছে সেটা বলো। দুই নম্বর ইকুয়েশনটার শর্ত ছিল এরকম যে এখানে দেখো অভ্যন্তরীণ রোধ অর্ধেক হয়ে যাবে, এই কথা বলা হয়েছিল অভ্যন্তরীণ রোধটা অর্ধেক হয়ে যাবে। তাহলে আগের অভ্যন্তরীণ রোধ ছিল, আর শর্তটা বোঝো না, শর্তগুলো তোমরা পড়তেছো না মনে হয়। শর্তটা কি বলা ছিল, শর্তটা ছিল পরের অভ্যন্তরীণ রোধ আগের অভ্যন্তরীণ রোধের অর্ধেক। যেহেতু পরের অভ্যন্তরীণ রোধ আগের অভ্যন্তরীণ রোধের অর্ধেক,
যার কারণে আমরা এখান থেকে স্মলারের পরিবর্তে লিখছি r/2, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা করছি। বাহ্যের উপরে এটা তো শর্ত বলে নাই, এখানে শুধু শর্ত বলছে যদি অভ্যন্তরীণ রোধটা চেঞ্জ করা হয়েছে, উপরের রোধটা আগে যা ছিল সেটাই আছে, ওটা তো চেঞ্জ করতে বলে নাই। যদি বলতে যেমন প্রথম বলা হয়েছিল বাহিরের রোধ অভ্যন্তরীণ রোধের 2/3, প্রথমে কন্ডিশন বলছে, এরপর পরে আসে এইটাকে আর চেঞ্জ করতে বলে নাই। তো বাহ্যিক রোধ এটাকে আর চেঞ্জ করতে বলে নাই, বলছে শুধু অভ্যন্তরীণ রোধটা অর্ধেক হয়ে গেছে, উপরে যেটা ছিল সেটা তো আছেই। দুই নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলে একই জাতীয় যে অংশগুলো আছে সেগুলো কেটে যাবে। যেমন এই 2 নম্বর সমীকরণে আছে, এখানেও আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে একই জাতীয় অংশগুলো উভয় দিক থেকে কেটে যায়, যার কারণেই আমরা এই কাজটা করি। আচ্ছা যাক, এই লাস্ট এটা তোমাদের জন্য SW থাকলো। এই লাস্ট ম্যাথটা এতক্ষণ পর্যন্ত আমি করাইছি, এটা তোমাদের জন্য একটা SW থাকলো। দেখি কে কে করতে পারে। এটা যদি করতে পারো তাহলে বুঝবো যে এই অংশটা তোমরা মোটামুটি খুব ভালো করে বুঝছো। এই অংশটা যদি পারো, এই লাস্ট কোশ্চেন এটা যদি পারো তাহলে বুঝবো যে এই অংশটুকু ভালো করে বুঝছো তোমরা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে এটা করো, তারপরে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, আগামী শুক্রবার সকাল ঠিক 10:30, আগামী শুক্রবার সকাল ঠিক 10:30টায় কেউ মিস করবে না। আজকে ক্লাসে বেশি সংখ্যক স্টুডেন্ট থাকার কারণে তোমরা অবশ্যই ভালো বুঝছো, এতটুকু আমি মনে করতেছি। আমি সবসময় বলি, আজকেও বলতেছি যে সবসময় ক্লাসে থেকে বোঝার চেষ্টা করবা, পরে যদি রেখে দাও এই ক্লাস আর ভালো করে করা হয় না। যেমন আমরা এই যে 1.5-2 ঘন্টা একসাথে বসে যেভাবে সুন্দর করে বুঝছি, যদি দেখা যায় যে তোমরা আলাদা করে সময় বের করে 1.5-2 ঘন্টা করবা, এটা খুব একটা ভালো হয় না। এই জন্য আমি চেষ্টা করব, বা টোটাল বিষয়টা আর আমি বারবার যেটা বলার চেষ্টা করি বা তোমাদের বোঝার চেষ্টা করতে হবে, সেটা হলো উপস্থিত থেকে। ঠিক আছে, আগামী শুক্রবার ঠিক 10:30টায় দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।